সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 893তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে মোহাম্মদ শেখ জামাল হোসেনের জীবনের হৃদয়ে কাঁপানো এক বাস্তব জীবনকারী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে মৃত্যুর একদিন পরে জন্ম দিলেন নবজাতক সন্তান এক হতভাগা মা। এই গল্পটা রংপুরের এক সম্ভ্রান্ত পরিবারের গল্প, এক বিত্তশালী পরিবারের গল্প। এবং এই গল্পটা এরকম একটা গল্প যে মৃত্যুর একদিন পরে নবজাতক সন্তান জন্ম দেওয়ার পরেই এই সম্ভ্রান্ত পরিবারটা, শেখ পরিবারটা ধ্বংস হয়ে গেল, বিলীন হয়ে গেল, রাস্তার ফকির হয়ে গেল। কেন মৃত্যুর একদিন পরে সন্তান জন্ম দেওয়ার পরে রাজার মতো একটা পরিবার ভিখারি হয়ে গেল? পুরোটা গল্প শুনলে তাই স্পষ্ট বুঝতে পারবেন। বন্ধুগণ, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আমার রংপুরের ভাই শেখ জামাল হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শেখ জামাল হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন কাকা। রংপুর শহর থেকে মেলা দূরে কোন এক প্রত্যন্ত গ্রামের আমাদের পরিবারটা ছিল এক উচ্চবিত্ত পরিবার। শুধু উচ্চবিত্ত পরিবার বললে ভুল হবে, বলতে হবে আমাদের পরিবারটা ছিল একটা রাজকীয় পরিবার। ছোটবেলা থেকে সোনার চামচ মুখে দিয়ে আমি দুনিয়াতে এসেছি, ঠিক এমন অবস্থা। আমার কোনো ভাই বোন ছিল না, যার জন্য বাবা মা দাদা দাদি সবাই আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমি শুনেছিলাম আমার যিনি দাদা ছিল তিনি নাকি এক সময়কার রাজা ছিল। আমার দাদার বাবা ছিল এই এলাকার রাজা, এবং রাজা থাকার পরে পাকিস্তান পিরিয়ডে আমার দাদা মুসলিম হয়ে যায়, এবং মুসলিম হয়ে যাওয়ার পর থেকে আমাদের এই পরিবারটা মুসলিম পরিবার। কিন্তু আমার পূর্বপুরুষ যারা ছিল তারা প্রত্যেকেই হিন্দু ধর্মাবলম্বী ছিল, তারা হিন্দু ধর্ম পালন করতো। আমার দাদার থেকে শুরু করে আমার বাবা এবং আমরা ছিলাম মুসলমান। আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে জায়গা সম্পত্তি, আমাদের এত বেশি জায়গা সম্পত্তি যা হিসাব করা যাবে না। এরকম হতো যে আমাদের এলাকা থেকে অনেক দূরেরও কোনো গরিব পরিবারের কোনো মেয়ের যদি বিয়ে ঠিক হতো, তাহলে সাহায্যের জন্য আমার দাদার কাছে চলে আসতো। আমার দাদা এক কথায় ভীষণ দানবী টাইপের একজন মানুষ ছিল। দান সরকার করতে আমার দাদা অনেক বেশি পছন্দ করত। এরকম সুখী শান্তিমুখর একটা পরিবারে জন্ম হবার পরেও আমি ছোটবেলা থেকে একটা ব্যতিক্রম ধর্মী দুঃখ দেখে আসছি আমার মায়ের মাঝে। শুনেছিলাম আমার মা খুবই নিম্নবিত্ত পরিবারের একটা মেয়ে ছিল। আমার যিনি নানা নানি ছিল তারা অত্যন্ত গরিব ছিল। আমার বাবা আমার মাকে দেখে পছন্দ করে ভালোবেসে আমার মাকে বিয়ে করে, যদিও আমার মায়ের ওই বিয়েতে আমার দাদা রাজি ছিল না, এবং দাদা না রাজি থাকার পরিপ্রেক্ষিতে আমার বাবা আমার মাকে দেখে এতটাই পছন্দ করে ফেলেছিল যে সেই সময় আমার মাকে নিয়ে আমার বাবা পালিয়ে যায়, এবং পালিয়ে যাওয়ার পরে বিয়ে করে আমার মাকে। বিয়ের প্রায় 7 মাস পরেও আমার দাদা দাদি এই বিয়ে মেনে নিচ্ছিল না। যখন আমার মায়ের পেটে আমি আসি, দেন ওই সময় তারা মেনে নেয়, এবং মেনে নেওয়ার পরে মা আমাকে পেটে নিয়ে এই রাজকীয় পরিবারে আসে, আমাকে জন্ম দেয়। এবং জন্ম দেওয়ার পরে আমার মা কোনো দিন এই পরিবারে এক বিন্দু পরিমাণের সুখ শান্তি পায়নি। আমার দাদা দাদি 24টা ঘন্টা আমার মায়ের সাথে ঝগড়া করে। আমার বয়স তখন প্রায় 7 বছরের কাছাকাছি। আমার 7 বছর হয়ে যায়, কিন্তু আমার মায়ের গর্ভে আর কোনো সন্তান আসে না, আমার কোনো ভাই বোন হয় না। এই জিনিসটাকে পুঁজি করে আমার দাদা দাদি আরও বেশি আমার মাকে টর্চার করতে থাকে। আমার মাকে অপয়া, এইটা ওইটা অনেক ধরনের খারাপ কথাবার্তা বলে গালি দিতে থাকে। এরকমভাবে আমার মায়ের সাথে আমার দাদা দাদির তুমুল পরিমাণে ঝগড়া হয়, কিন্তু এই ঝগড়ার কোনো রকমের প্রতিবাদ আমার বাবা করতো না। বাবা চেষ্টা করতো মাকে মায়ের মতো করে বোঝানোর জন্য, আর আমার দাদা দাদিকে তাদের মতো করে বুঝিয়ে কোনোভাবে টিকে থাকার জন্য চেষ্টা করতো, কিন্তু এরপরও দেখা যায় হতো না। আমার মা যথেষ্ট পরিমাণের নরম প্রকৃতির একজন মানুষ ছিল, এবং আমার মা যতটা পরিমাণে নরম হচ্ছে আমার দাদা দাদি ঠিক ততটাই শক্ত হয়ে যাচ্ছে। এমন করতে করতে একদিনের স্পষ্ট একটা ঘটনা আমার মনে আছে। একদিন
বিষয়টা এরকম ছিল যে প্রায় রাত 11টা থেকে 12টার কাছাকাছি আমার মা আবার রাত 11টা-12টার দিকে একটু ঘরের বাইরে চলে যেত। আমার মা আবার প্রকৃতিকে অনেক পছন্দ করত। রাতের নীরবতা, রাতের আকাশ, রাতের চাঁদ তারা আমার মায়ের মন কেড়ে নিত। এজন্য আমাদের ওই বাড়িটা ছিল একটা রাজকীয় বাড়ি, যার জন্য আমাদের ওই বাড়ির সামনে একটা অনেক বড় দিঘি ছিল। মা বেশিরভাগ সময় রাতের বেলায় ওই দিঘির পাড়ে গিয়ে বসে থাকতো। আমাদের বাড়িতে বাহিরের কোনো লোক ঢোকার কোনো ব্যবস্থা ছিল না, কারণ পাকিস্তান আমল থেকে আমাদের বাড়ির চারপাশটা অনেক উঁচা করে প্রাচীর দিয়ে দেওয়াল করে গড়ে তোলা, যার জন্য দেখা যায় যে বাহিরের কোনো মানুষ আমাদের বাড়ির মধ্যে ঢুকতে পারে না। এবং আমাদের বাড়ির গেটে 24 ঘন্টা 2জন দারোয়ান রাখা আছে, এবং এগুলো স্টিল এখন পর্যন্ত আমাদের বাড়িতে কাজ করে। তো এজন্য বাইরের কোনো লোকের ভয় আমার মায়ের ভিতর ছিল না। মা সবসময় ওই দিঘির পাড়ে গিয়ে বসে থাকতো। একদিন হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। বাইরে চাঁদের আলো ঝলমল করতেছিল। আমারও ভীষণ ইচ্ছে হলো যে আমি মায়ের সাথে দিঘির পাড়ে গিয়ে বসবো। দেন ওই সময় আমি যখন হঠাৎ করে ঘর থেকে বের হই, বের হওয়ার পরে আমি একটা জিনিস উপলব্ধি করি যে আমার মায়ের পাশে কেমন জানি একটা অদৃশ্য কিছু একটা বসে আছে, এবং আমার মা কার সাথে জানি কথা বলছে। জিনিসটা আমাকে প্রচণ্ড পরিমাণের ভয় দেখাচ্ছিল। আমি পিছন থেকে এই জিনিসটা বুঝতে পারি যে আমার মা কার সাথে জানি কথা বলতেছে, এবং বিষয়টা যখন এরকম করে দেখলাম আমি তখন ঘরের ভিতর চলে আসলাম। মাকে আর কোনো কিছুই বললাম না। পরের দিন সকালবেলা আমি আর বাবা যখন জমিন দেখার জন্য মাঠে গেলাম, আমি ওই সময় এই কথাটা আমার বাবাকে জানাইলাম যে বাবা, এরকম এরকম ঘটনা। গতকালকে রাতের বেলা আমি যখন পুকুর পাড়ে যাচ্ছিলাম, দিঘির পাড়ে যাচ্ছিলাম, আমি দেখলাম যে দিঘির পাড়ে বসে আমার মা কার সাথে জানি কথা বলছিল। এটা বলার পরে আমার বাবা তখন তেমন কিছুই বলল না, শুধু আমাকে বলল যে ঠিক আছে, আমি তোমার আম্মাকে জিজ্ঞেস করব। এটা বলে বাবা তখন দুপুরে বাড়িতে চলে আসলো। বাবা বাড়িতে আসার পরে আমি এই বিষয়টা আমার দাদিমণিকে বললাম। আমাদের পরিবারের একমাত্র একমাত্র ভয়ঙ্কর প্রাণী বলবো, ভয়ঙ্কর কালসাপ বলবো আমার দাদিকে, কারণ আমার দাদি এতটাই রাগান্বিত, এতটাই রাগ আমার দাদির যে আমার দাদি কাউকেই পরোয়া করে না, উনি কাউকে মানে না। শুনেছিলাম আমার দাদির বাড়ি ছিল ইন্ডিয়াতে, এবং আমার দাদিও হিন্দু সম্প্রদায়ের একজন নারী ছিল, এবং আমার দাদাকে বিয়ে করে তিনি মুসলিম হয়। তো দেখা যায় আমার দাদি এত পরিমাণে রাগী যে দাদির রাগের কাছে পুরো বাড়ির মানুষ, পুরো এলাকার মানুষ জিম্মি হয়ে থাকে। দাদিকে এই কথাটা বলা মাত্রই দাদি তখন দৌড়িয়ে ঘরে এসে আমার মায়ের চুলের মুঠি ধরে টানতে শুরু করে। আমার মাকে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে যে তুই কেমন মেয়ে যে তুই আমার পরিবারে এসে, আমার রাজার পরিবারে এসে তুই এরকম করে নোংরামি করে বেড়াচ্ছিস। খুবভাবে আমার মাকে গালাগালি করে আমার দাদি। আমার মা তখন অপলক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে থাকে। যাই হোক, দুপুর গড়িয়ে যখন বিকাল হয়, বিকাল হওয়ার পরে মা তখন আমাকে জিজ্ঞেস করে যে জামাল, তুই কি তোর দাদির কাছে কিছু বলেছিলি? আমি তখন মায়ের কাছে সত্য কথা স্বীকার করি। আমি বলি হ্যাঁ মা, আমি দাদিকে বলেছিলাম যে এমন এমন ঘটনা যেটা আমি চোখে দেখেছিলাম যে তুমি দিঘির পাড়ে বসে কার সাথে জানি কথা বলতেছো। এটা দেখার পরে আমার মাঝে অনেক সন্দেহ জাগলো, যার জন্য আমি বিষয়টা প্রথমে বাবাকে বললাম, এবং বিষয়টা পরে আমি আমার দাদিকে জানালাম। আমার মা তখন বলল, তুই আমাকে কথা বলতে দেখেছিলি? আমি বললাম হ্যাঁ, আমি দেখলাম তুমি জানি কার সাথে কথা বলতেছো, কেউ মনে হয় তোমার সাথে ছিল। আমার মা বলে, তো তুই আমার কাছে গেলি না কেন? আমি বললাম যাইনি, আমার ভয় লাগতেছিল। আমার মা বলে, তোরে আমি পেটে ধরছি, তুই আমার সন্তান, তুই ভয় পাবি কেন আমার কাছে যেতে? বাবা, আমার সাথে কি হয় না হয় এই বিষয়গুলো তুই কখনো তোর দাদি বা তোর বাবা বা তোর দাদা কাউকে বলিস না। কি হয় আমি তোকে আজকে রাতে নিয়ে যাব। এর পরের দিন রাতের বেলায় আমার মা তখন আমাকে সাথে করে নিয়ে দিঘির পাড়ে যাবে। আমি মাকে বললাম যে না মা, আমি যাব না, আমার ইচ্ছে করতেছে না, আমার ভয় লাগতেছে। আমার মা বলে, ভয়ের কিছুই নেই, তুই আমার সাথে আয়, আজকে আমি তোকে তোর খালামণির সাথে পরিচয় করাই দিব। আমি তখন বললাম খালামণি? এখানে আমার খালামণি কোত্থেকে আসলো? আমার মায়ের কিন্তু কোনো বোন ছিল না, শুধু আমার 2টা মামা ছিল। তো আমি বললাম যে তোমার তো কোনো বোন নাই, আমি খালা পাবো কই? আর এত রাতের বেলায় তুমি আমাকে খালা দেখাবো কোত্থেকে? আমার মা বলে, তুই এত কথা বলিস না তো, তুই আমার সাথে আয়, এবং আমার সাথে আসলে আমি তোকে তোর খালামণিকে দেখাবো। মায়ের কথা মতো আমি তখন মায়ের সাথে দিঘির পাড়ের দিকে গেলাম, এবং দিঘির পাড়ে যাওয়ার পরে আমি মায়ের পাশে বসলাম। বসার পরে কিছুক্ষণ পরে আমার শরীরটা কেমন জানি ঠান্ডা হয়ে গেল। ওই সময়টা গরমের সময় ছিল, গ্রীষ্মের একেবারে খাখা গরম, বাতাসে যেন গরম বেশি আসছিল এমন একটা অবস্থা। কিন্তু তারই মাঝে হঠাৎ করে আমার শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল। মুহূর্তের মাঝে আমার কাছে মনে হলো যে সাদা পোশাক পরিহিত কোনো একটা জিনিস এসে আমার মায়ের পাশে বসলো, এবং বসে আমার মাকে সালাম দিল। আমার মাও সাথে সাথে সালামের উত্তর নিল। আমি তখন উঠে দৌড় দিব, এক পর্যায়ে আমার মা তখন আমার হাত চেপে ধরলো, ধরে আমাকে বলে, তুই ভয় পেও না,
উনি তখন এই জিনিসটাকে বলতেছিল যে, বোন তুমি মানুষের রূপ নাও, তাহলে আমার ছেলেটা ভয় পাবে। এবং কিছুক্ষণ পরেই আমি হঠাৎ করে দেখলাম যে আমার মায়ের পাশে খুবই সুন্দরী, রূপসী, রূপবতী একজন মানুষ বসে আছে। আমি মাকে জিজ্ঞেস করলাম যে, মা এটা কে? আমার মা বলে, এটা হচ্ছে তোমার খালামণি। আমি তখন বললাম যে, আমার খালা এরকম কেন? আমার মা বলে, খবরদার এই কথা কারো কাছে বলা চলবে না, এটা কাউকে বলিস না। আমি বললাম, না মা, আমি এটা কাউকে বলবো না, কিন্তু এটা আমার খালামণি। আমার মা বলে, হ্যাঁ এটা তোর খালামণি। কিছুক্ষণের মধ্যে তিনি আমাকে বলে, তুমি আমার পাশে এসে বসো। আমি তার পাশে বসলাম এবং তিনি তার এখান থেকে আমাকে অনেকগুলো ফল দিল, লাইক কমলা, আপেল, এরকম অনেকগুলো ফল, আঙ্গুর। আমি তখন এগুলো খাচ্ছিলাম। মা আর খালা তখন দিব্যি কথা বলতেছিল। অনেকক্ষণ কথা বলার পরে আমার মা তখন আমাকে বলল যে, জামাল, তুই ঘরে চলে যা, আর খবরদার ঘরে গিয়ে কাউকে এই বিষয়গুলো বলবি না। তোর দাদা দাদি অথবা তোর বাবা কাউকে বলবি না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, কারণ আমাকে তো অনেক ফল ফ্রুট দিছে, আমি বলবো কেন? আমি বলি নাই। না বলে আমি তখন সোজা ঘরে চলে আসি এবং ঘরে আসার পরে আমি প্রায় সময় আমার মায়ের সাথে ওই দিঘির পাড়ে যাইতাম এবং দিঘির পাড়ে যাওয়ার পরে ওই জিনিসটা আমার আম্মার সাথে আসতো, আমার আম্মার সাথে বসে বসে কথা বলতো, আমাকে খাবার দিত, আমি বসে বসে খাইতাম। এই বিষয়টা আমি কাউকে জানাইতাম না, কাউকে বলতাম না, কারণ এটা কাউকে বললে হয়তো ভয়ভীতি ঢুকবে। আর মা তো আমাকে বলেই দিল যে বিষয়গুলো যাতে কাউকে না বলি। এই জন্য আমি কাউকে এই বিষয়গুলো বললাম না। এমন করে দিন আর রাতগুলো পার হইতেছে। অ্যান্ড আমি পড়াশোনার প্রতি কোনো রকমের আগ্রহ ছিল না। পড়াশোনা আমার মোটেও পছন্দ হইতো না। পড়াশোনা করতে যেতে আমার ইচ্ছেই করতো না। মা আমাকে পড়াশোনা করানোর জন্য খুব চেষ্টা করে যাচ্ছিল, যাতে পড়াশোনা করি। পড়াশোনা করানোর জন্য অনেক কথা আমাকে শোনাচ্ছিল, কিন্তু আমার ভিতর কোনো রকমের পড়াশোনার বালাই ঢুকতেছিল না। আমি পড়াশোনা করবই না। তো যাই হোক, আম্মু আমাকে এই নিয়ে একদিন, 2 দিন, 3 দিন, তো ছোটো মানুষ, অত কিছু বুঝি না। একটা সময় হলো কি, আমাকে স্কুলে যাওয়ার জন্য মা খুব তাড়া দিল। আমি বললাম স্কুলে যাব না, এবং স্কুলে যাব না বলার পরে আমার মা তখন খুব বকা দিল। আমি বললাম যে যাব না। মা তখন আমাকে প্রচুর মারলো, এত বেশি মারলো। আমার বয়স তখন প্রায় 9 থেকে 10 বছরের কাছাকাছি। যখন মা আমাকে মারলো, আমার মায়ের উপর তখন খুব রাগ উঠে গেল। রাগ উঠে যাওয়ার পরে আমি ঘর থেকে বেরিয়ে দৌড়ে আমার দাদিকে বলতেছি, দাদি দাদি জানো, আমার মা আমারে মারতেছে। তুমি জানো দাদি, মা প্রতিদিন রাতে একটা জিনিস আমাদের দিঘির পাড়ে আসে এবং মা এটার সাথে বসে বসে কথা বলে, আমি প্রত্যেক দিন দেখেছি, এটা বলি। এবং দাদি তখন এসে আমার মাকে জিজ্ঞেস করে, মা বলে, না এরকম কিছুই না। আমি দাদিরে বললাম, দাদি আমি নিজের চোখে দেখছি আমার মা এখানে বসে বসে কথা বলে জিনিসটা আসে। পুনরায় আমার মাকে আমার দাদি আবারও মারলো। মারার পরে আমার মা তখন একেবারে চুপ হয়ে গেল। মা এরপর থেকে আর বাসা থেকে বের হয় না, এবং সন্ধ্যার পরে আমার দাদি পাহারাতে যে আমার মা ঘর থেকে বের হয় কিনা, কারোর সাথে কথা বলে কিনা, এরকম করে সময়গুলো আমার মায়ের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছিল। প্রায় অনেকগুলো মাস কেটে গেল, আমার মা আর এই জিনিসটার সাথে দেখা করার জন্য ঘর থেকে বের হলো না। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এগুলোতে আমার বাবা কিন্তু কোনো রকমেরই ইন্টারফেয়ার হচ্ছে না। আমার বাবা এগুলোতে কোনো মাথা ঘামাচ্ছে না। আমার মা কার সাথে কথা বলে, কি করে, কোথায় যায় না যায়, এই বিষয় নিয়ে আমার বাবার মনে বিন্দু পরিমাণের কোনো রকমের টেনশন নাই, কোনো রকমের চিন্তা ভাবনা নেই। এই নিয়ে আমার বাবা কোনো রকম কোনো কথাও বলতে চায় না। একটা পর্যায়ে দেখা গেল, অনেক দিন কেটে গেল। অনেক দিন পরে একদিন হঠাৎ করে রাতের বেলায় আমার আবারও ঘুম ভাঙলো, এবং আবারও ঘুম ভাঙার পরে আমি তখন ঘুম থেকে উঠে দেখি যে হ্যাঁ, আমার মা আজও বরাবরের মতো ওই দিঘির পাড়ে ওই জিনিসটার সাথে বসে বসে কথা বলতেছে। আমি সেদিন পিছন থেকে যাওয়ার পরে জিনিসটা তখন উড়াল দিয়ে চলে গেল। আমার কাছে এরকম মনে হলো যে একটা বাজ পাখি বা একটা সিল পাখি এখানে বসে আছে, এবং আমি পিছন থেকে যাওয়ার পরে এটা উড়াল দিয়ে চলে গেছে। আমি তখন মারে বললাম যে, মা, আমার মা বলে, তুই আসলি কেন, আবার তো দাদিকে বলবি? আমি বললাম, মা সেদিন আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে মাপ চাই, আমি আর দাদির এই ধরনের কোনো কিছুই বলবো না। আমার মা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বয়, তোর খালামণি আসবে। কিছুক্ষণ পরে জিনিসটা পুনরায় আবার আমার মায়ের কাছে আসলো, এবং আসার সময় তিনি আমার জন্য অনেক খাবার নিয়ে আসলো। ব্যাগ ভর্তি আপেল, আঙ্গুর, এটা ওইটা, বেদানা সহ অনেক ধরনের মানে ফল ফ্রুট আমার জন্য নিয়ে আসলো। আমি এসব খাচ্ছিলাম এবং বাকিগুলো আমি ব্যাগ ভর্তি করে ঘরের মধ্যে নিয়ে আসলাম, এবং ঘরের মধ্যে আনার পরে আমি এগুলো খাইতেছি। যাই হোক, ঘুমিয়ে গেলাম। ঘরে আসার পর আম্মু তখন ঘুমিয়ে গেল। পরের দিন আমি তখন মাদ্রাসায় গেলাম। মাদ্রাসা থেকে পড়ে আসার সময় ওই ফলগুলো কিন্তু ওই পর্যন্ত আমার ঘরেই ছিল। এরপরে এই ফলগুলো বের করে আমি তখন খাচ্ছিলাম, এবং ফল খাওয়ার একটা পর্যায়ে আমার দাদি তখন জিনিসটা দেখে ফেলে যে আমি ফল খাচ্ছি। দাদি এসে আমাকে জিজ্ঞেস করে যে, তুই ফল কোথায় পাইলি? আমি তখন কিছুই বলি না। দাদি আমাকে বলে, কিরে, তোর আব্বা কি ফল আনছে? গতকালকে রাতে কি ফল আনছে তোর আব্বু? আমি তখনও কিছু বললাম না। যাই হোক, এরপরে সম্ভবত দাদি বিষয়টা আমার আব্বাকে জিজ্ঞেস করছে যে আমার আব্বা কোনো ফল কিনে এনেছে কিনা। কারণ আমার আব্বা যখনই ফল ফ্রুট কিনে আনতো, প্রথমে আমার দাদির ঘরে নিয়ে যাইতো, দাদা দাদিকে দিত, এরপরে অবশিষ্ট কিছু আমাদের জন্য নিয়ে আসতো, মানে আমাদের ঘরে নিয়ে আসতো।
কিন্তু ওই সময় দেখতে আমার বাবাকে জিজ্ঞেস করার পরে বাবা সম্ভবত দাদিকে বলছে যে না, তিনি কোনো ফল ফ্রুট বা এই টাইপের কোনো কিছুই কিনে নাই। এটা বলার পরে দাদি তখন বিকেলবেলা আমাকে আবারও জিজ্ঞেস করে যে জামাল, তুই আমার কাছে সত্যি করে বল তো তুই ফল কই পাইছিস। যখন দাদি আমাকে এত করে জিজ্ঞেস করে, আমি তখন দাদির কাছে সত্যটা বলে দিলাম যে দাদি, আসলে মূলত বিষয়টা হচ্ছে কি জানো, এমন এমন ঘটনা। আমি তখন দাদির কাছে আবারও বলি, কিন্তু দাদির কাছে সেদিন আমি অনুরোধ করে বলি যে দাদি, তুমি আমার মারে কোনো বকা দিও না, আমার খালামুনিরও কিছু কইও না, কারণ ওরা আমাকে খাবার দেয় এবং এই খাবার খেতে আমার খুব ভালো লাগে। তুমি আমার মাকে আর আমার খালামুনিকে কোনো কিছু করে না। আমার দাদি সেদিন কোনো কিছু করলো না, কিন্তু তার কিছুদিন পরে আমার দাদি হঠাৎ করে কোত্থেকে জানি হুজুর নিয়ে আসছে, এবং হুজুর নিয়ে আসার পরে আমার দাদি আমাদের বাড়ির চারপাশে হঠাৎ করে বাড়ি বন্ধ করতে শুরু করছে। এবং আমার মা তখন বারবার আমার দাদিকে বলতেছিল যে মা, কি প্রয়োজন বাড়ি বন্ধ করার, আপনি বাড়ি বন্ধ করতে যাইয়েন না, এটা করার কোনো প্রয়োজন নাই। কিন্তু কোনোভাবে আমার মায়ের কোনো কথাই আমার দাদি শুনতেছিল না। আমার দাদি একে একে তার বাড়ির চারপাশটা খুব শক্ত করে একদম বাঁধ দিয়ে দিচ্ছিল, তাবিজ তুমান দিয়ে খুব শক্ত করে বাঁধ দিচ্ছিল। মা বারবার মানা করলো, কিন্তু আমার দাদি আমার মায়ের কোনো মানায় মানলো না। পুরোটা বাড়ি এভাবে বন্ধ করে দেওয়ার পরে দেখা গেল আমার মা জানি এরপর থেকে একটু অন্যরকম হয়ে যাচ্ছে। খুব বেশি একটা কারোর সাথে কথা বলে না, কারোর সামনে যায় না, এবং কেমন জানি একটু একগোরোয়া হয়ে যায়। মনের ভিতর কষ্ট জমে থাকলে যেরকম একটা অবস্থা, সেই অবস্থা হয়ে যায়। আমার মা চেষ্টা করে বাড়ির বাইরে যাওয়ার জন্য, কিন্তু আমার মাকে বাড়ির বাইরেও যেতে দেওয়া হয় না। আমার দাদি আমার মাকে এমন করে বন্দি করে রাখে, একটা পর্যায়ে আমার মায়ের পায়ে শিকল দিয়ে বন্দি করে দেয়। আমার মায়ের পায়ের মধ্যে শিকল দিয়ে বাইধা দেয়, এবং বাইধা দেওয়ার পরে আমার মার বাড়ি থেকে বের হয় না, মা বাড়ির ভিতরেই থাকে। মা প্রচণ্ড রকমের কান্নাকাটি করে, কিন্তু আমার মায়ের ওই কান্নাকাটি আমার দাদি শোনে না। আমার মা শেষ পর্যন্ত এভাবে ভেঙে পর্যন্ত বলে যে আমার বোন অসুস্থ, আমার বোনটার সাথে একটাবার দেখা করতে যাব, হয় আপনি তাবিজগুলো উঠান, না হলে আমাকে একটু বাড়ির বাইরে যেতে দেন, আমি একটা আমার বোনের সাথে দেখা করে আসি। আমার দাদি বারবার আমার মাকে একটা কথাই বলে, তুই কি মনে করছিস আমার বাড়িটারে তুই জিনের কারখানা বানাবি, ভূতের কারখানা বানাবি? আমি বেঁচে থাকতে আমার এই পরিবারের এত বড় ক্ষতি আমি তোকে হতে দিব না, তুই তো একটা কাল নাগিনি। এমন করে মাকে খারাপ ভাষায় গালাগালি করতো, কিন্তু মা দাদির ওই গালাগালিও সহ্য করে মা তখন দিন কাটাচ্ছিল। এবং মা ওই আমার আর দাদির মারামারির মধ্যখানে পড়ে আমার পড়াশোনাটা ওই সময় বন্ধ হয়ে যায়। আমি তখন আর পড়াশোনা করি না। আসলে অ্যাকচুয়ালি আমার পড়াশোনা করতে আর ভালোই লাগতো না। স্কুলে যাওয়া, পড়াশোনা করা, এই বিষয়টা তখন আমার কাছে কেমন জানি একটু বিরক্তের কারণ হয়ে দাঁড়ালো। দূর, আমি আর পড়াশোনাই করবো না, আমি আর পড়াশোনাই করি না। এরকম করে দাদি আর মায়ের সাথে আমি তখন সময়গুলো কাটাচ্ছিলাম। এভাবে বছর 3 কাটার পরে আমার মা সম্পূর্ণভাবে কেমন জানি একটু অ্যাবনর্মাল হয়ে যায়। খুব বেশি কথা বলে না, নিজের শরীর নিজে কামড়ায়, কেমন করে জানি কথাবার্তা বলে, এবং মোটামুটি বোঝা যায় যে আমার মা প্রায় 50% মতো পাগল হয়ে গেছে। এবং মা যখন 50% পাগল হয়ে যায়, আমার দাদি তখন আমার মায়ের পায়ের বাঁধনটা খুলে দেয়। কিন্তু বাঁধনটা খুলে দেওয়ার পরেও আমার মা এই হাসে, এই রান্না করে, এই খায়, কেমন জানি একটা অবস্থার ভিতরে পড়ে যায়, তা বলে বোঝানো যাবে না। পাগল মায়ের সন্তান আমি তখন হয়ে যাই। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। 18 থেকে 19 বছরের কাছাকাছি আমি তখন হয়ে যাই। আমাদের প্রচণ্ড রকমের জায়গায় সম্পত্তি, আমার দাদাও চাষাবাদ করে এবং আমার বাবাও চাষাবাদ করে। আমাদের জমি বর্গা দেয়, তারপরে নিজেরা করে, এভাবে ওভাবে করে আমাদের প্রচণ্ড রকমের সয় সম্পত্তি হয়। এমন করতে করতে একদিন আমার হঠাৎ করে আমার মনের ভিতরে এই জিনিসটা জাগলো যে আমি এক ধরনের একটা কাজ করব। কাজটা হচ্ছে এরকম যে আমি তরমুজ চাষ করব। তরমুজ চাষ করার জন্য আমার ভিতরে এই জিনিসটা মনে হলো যে আমি তরমুজ চাষ করব। এবং আমি তখন আমার বাবারে বললাম, আমার বয়স তখন প্রায়, আমি তো অনেক বড়, টাগরা জওয়ান, আমার বাবাও চাষ করতো। আমি তখন বাবারে বললাম যে বাবা, আমি তরমুজ চাষ করব। তো আমার বাবা বলে, তরমুজ চাষ করবি? তা তরমুজ চাষ তুই করতে পারবি? আমি বলে, পারবো না কেন, আমি তরমুজ চাষ করবো, তুমি আমাকে জমি দাও। আমার বাবা আমাদের গ্রাম থেকে মোটামুটি অনেকটাই দূরে অন্য একটা গ্রামে আমাকে তখন একটা জমি দিল এবং বললো যে এই জমিতে তুই তরমুজ চাষ কর। তো তরমুজ চাষ করার জন্য যেভাবে প্রক্রিয়া করা দরকার, জমি রেডি করা দরকার, আমি সেভাবে জমি রেডি করলাম। এবং জমি রেডি করার পরে আমি তখন ওখানে তরমুজ লাগাইলাম। তো তরমুজ তখন আমার এত পরিমাণে তরমুজ হয়েছে আমার গাছগুলোর মধ্যে, বলার মতো না। তো আমি তো আসলে এটা যে টাকা ইনকাম করার উদ্দেশ্যে লাগিয়েছি, বিষয়টা কিন্তু এরকম না। কারণ আমাদের তো টাকা পয়সার তেমন কোনো অভাব ছিল না। মোটামুটি অনেক বেশি টাকা পয়সাই আমার বাবার, আমার দাদার ছিল। তো এই জন্য যে আমি তরমুজ বেশি টাকা ইনকাম করব, এটা আমার লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল আমি একটা চাষাবাদ করব এবং সেখানে তরমুজ হবে, আমি তরমুজ দেখভাল করব বা বিক্রি করব, ওইটুকুই আমার টার্গেট।
তো তরমুজগুলো যখন অনেক বড় হইলো, আমাদের ওই বাড়ির পাশে মোটামুটি বর্ডার ছিল, মানে ইন্ডিয়ার বর্ডার, এবং বর্ডারের ওখানে পাহাড় ছিল। তো পাহাড় থাকার কারণে দেখা যায় রাতের বেলায় পাহাড় থেকে আপনার বানর নেমে এসে তরমুজ নিয়ে যায়। এক একটা বানর এসেই একটা একটা করে তরমুজ নিয়ে যায়। এভাবে প্রায় আমার অনেকগুলো তরমুজে নিয়ে গেল। সবগুলো তরমুজ নিয়ে যাওয়ার পরে আমি তখন ওখানে পাহারাদার রাখলাম, মানে আমাদের এলাকার 2টা ছেলের পাহারাদার রাখলাম। কিন্তু দেখা যায় পাহারাদার থাকার পরেও বাদরে তরমুজ নিয়ে যায়। তার কারণ পাহারাদার ওই জমি পাহারা দিতে গিয়ে তারা তখন রাতের বেলায় ঘুমায়, এবং তারা ঘুমাইলে পরে বানর এসে তখন বানর তরমুজ নিয়ে চলে যায়। ওরা কিন্তু দেখেও না খুব বেশি একটা। খুব টেনশনে ঢুকে গেল যে কী ব্যাপার, আমি বানরের হাত থেকে আমার তরমুজকে বাঁচাবো কেমন করে। একটা পর্যায়ে আমি সবাইকে বাদ দিয়ে নিজেই পাহারা দিতে শুরু করলাম। এবার আমি নিজেই আমার জমি পাহারা দিই এবং নিজেই তরমুজ দেখভাল করে নিজেই সব কিছু করি। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল। একদিন আমি রাতের বেলায় তরমুজ ক্ষেত পাহারা দিতে দিতে ওইখানে একটা আম গাছ আছে, আম গাছের নিচে ঘুমিয়ে গেছিলাম। এবং ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমার কাছে মনে হলো কেউ একজন বলতে কয়েকজন এসে আমার তরমুজ নিয়ে চলে যাচ্ছে। এটা যখন তরমুজ নিয়ে দৌড়ানোর শব্দ পেলাম, আমার তখন হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। গাছের সাথে ঘুমিয়েছে হেলান দিয়ে, ঘুম ভেঙে যাওয়ার পরে আমি তখন দৌড়াতে শুরু করি। যে তরমুজ নিয়ে যাচ্ছে তার পিছনে দৌড়াইতে আসি। দৌড়াইতে অনেকটা দৌড়ানোর পরে আমি তখন গিয়ে তারে ধরি। এখানে প্রায় 3টার মতো মেয়ে ছিল, এবং 3টে মেয়ের হাতে 3টা তরমুজ। আমি দেখে খুব অবাক হয়ে গেলাম যে এরকম মেয়েগুলো প্রায় আমার বয়সী হবে, ইয়াং অনেক প্রত্যেকটা মেয়ে। আমি তখন বললাম যে তোমরা তরমুজ নিয়ে কোথায় যাচ্ছ, তরমুজ নিলা কেন, জমিতে নামলা কেন? 3টা মেয়ে তখন নিচের দিকে তাকিয়ে আছে। ওইখানে একটা মেয়ে ছিল একটু লম্বা করে, মেয়েটা মোটামুটি অনেক সুন্দর ছিল। আমি বললাম এই মেয়েটার নাম কি? বলে আমার নাম নূপুর। তোমার আব্বুর নাম কি? পরে বাবার নাম বলে। আমি বললাম যে তুমি তরমুজ নিলা কেন, কালকে তোমার আব্বার কাছে বিচার দিব, যাও এখন যাও। এটা বলে ওদেরকে বিদায় করে দিলাম। বিদায় করে আমি আবারও গাছের নিচে বসে আসি। ফজরের আজান দিয়ে দিল, এবং ফজরের আজানের পরে ওই মেয়েটার নাম ছিল নূপুর, এই মেয়েটা তখন আমার কাছে আসছে। আজানের পরপর আমি বাড়ির দিকে চলে যাবো। আয়সা আমাকে বলতেছে তরমুজটা নিয়ে আসছে, সাথে তরমুজটা আছে, ওই 2টা তরমুজ নেই, এই তরমুজটা আছে। পরে ও বাকি 2টা মেয়ে আসে নাই। আয়সা আমাকে বলতেছে ভাইয়া আপনি তরমুজটা নিয়ে যান, কিন্তু আমার আব্বার কাছে বিচার দিয়েন না। আমি তখন বললাম না, আমি তরমুজ তো নিবো না, আমি তোমার বাবার কাছে বিচার দিব। তুমি আমার জমি থেকে তরমুজ নিলে আমি কি তোমার ছেড়ে দিব নাকি? পরে আমাকে বলে দেখেন ওরা 2টা তরমুজ নিয়ে গেছে, ওরা ফিরেই দিবে না, আপনি প্রয়োজন ওদের বাবার কাছে বিচার দিয়েন, কিন্তু আমার বাবার কাছে বিচার দিয়েন না, আমার বাবা আমাকে মারবে, নেন আপনি তরমুজটা নিয়ে যান। এবং মেয়েটা যখন এরকম ইনিয়ে বিনিয়ে মাথা নত করে আমার কাছে তরমুজটা ফিরিয়ে দিতে আসলো, আমার মেয়েটাকে কেমন জানি একটু ভালো লেগে গেল, মানে নিজের মনের ভেতরে মেয়েটাকে ভালো লাগতে শুরু হলো। যাই হোক অনেকক্ষণ কথাবার্তা বলার পরে আমি তখন বললাম যে ঠিক আছে, তরমুজ যেহেতু ছিঁড়েই ফেলেছ, এটার আমাকে দেওয়ার দরকার নাই, এটা তুমি কাইটা খেয়ে ফেলো। আমাকে বলে না ভাইয়া আমি তরমুজ খাবো না, আসলে আমি ওদের সাথে ফাঁদে পড়ে ওদের সাথে দুষ্টামি করে তরমুজ দিতে আসছি, আসলে আপনি আমাকে মাফ করে দেন। আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি তরমুজটা নিয়ে যাও। তো মাঝে মাঝে আইসো, তোমার যদি তরমুজ লাগে আমি তোমাকে দিব, কিন্তু চুরি করেও না, চুরি করাটা ভালো না। বলে আচ্ছা ভাইয়া ঠিক আছে। এরকম করে মেয়েটা আবার তরমুজটা নিয়ে চলে গেল। কিন্তু এই যে মেয়েটা চলে গেল, এরপর থেকেই না এই মেয়েটাকে আমার খুব ভালো লাগতে শুরু হয়। সে সময় অত স্কুল কলেজ ইউনিভার্সিটি ছিল না, বেশিরভাগ মেয়েগুলোই অশিক্ষিত ছিল, মানে পড়াশোনার প্রতি তাদের তেমন কোনো ধ্যান ধারণা ছিল না। তো এই মেয়েটাও খুব বেশি একটা পড়াশোনা করতো না, মানে সবাই মোটামুটি পড়াশোনা ছাড়াই ছিল। তো পড়াশোনা করলে হয়তো স্কুল কলেজে গেলে দেখতে পারতাম, তারা তো স্কুল কলেজে যায় না। এমন করতে করতে একদিন হঠাৎ করে মেয়ের বাবাটার সাথে, মানে নূপুরের বাবার সাথে আমার দেখা। তিনিও পাশের একটা জমিতে কি জানি চাষ করবে, ইনি রেডি করতেছে। ওইখানে দেখা হলে আমি তখন সালাম দিলাম, কাকা ভালো আছেন? বলে ভালো আছি। উনি বলে ভালো আছে। আমি বললাম যে আপনার মেয়ে কয়টা? বলে আমার 3টা মেয়ে। আমি ছেলে আছে? বলে ছেলে নেই। আমি যে বড় মেয়ের নাম কি? বলে নূপুর, এরপর নাম বলে। আমি তখন বললাম তো আপনার বড় মেয়েকে বিয়ে দেন না কেন, মেয়ে তো বিয়ের বয়স হয়ে গেছে। তো তিনি বলে বাবা আমি গরিব মানুষ, তোমাদের মতো তো এত বিঘায় বিঘায় সম্পত্তির মালিক না, অত বড় লোক না, আমার মেয়ের আর কে বিয়ে করবে? আমি তখন বললাম আপনার মেয়ে দেখতে শুনতে যতটা রূপবতী, এর বিয়ে করা মানুষের অভাব আছে নাকি? পরে আমাকে বলে আপনি বাবা আমার মেয়েরে কীভাবে দেখলেন? তেনারা আমাদেরকে অনেক সম্মান করেছে, তো আমরা রাজকীয় পরিবার। তো আমার বলে আপনি আমার মেয়েরে কীভাবে দেখলেন? আমি বললাম যেভাবেই হোক দেখছি তো, মেয়ে তো সুন্দর, বিয়ে দিয়ে দেন, তা না হলে শিয়াল কুকুরে টাইনে নিয়ে যাবে। এটা বলে আমি তখন চলে গেছি। আমার তরমুজ খেত কিন্তু তখনও প্রায় শেষের দিকে আর কি, একদম শেষের দিকে। অ্যান্ড এরপরের দিনে বিকালবেলা নূপুর তখন আমার সাথে দেখা করতে আসছে। আয়সা আমাকে বলতেছে জামাল ভাইয়া আমি আপনাকে বলেছিলাম যে আমার বাবার কাছে বললেন না, অথচ আপনি আমার বাবাকে বলে দিলেন। আমি বললাম কই না তো, আমি তো তোমার বাবাকে কিছু বলি নেই, পরে যদি আপনি আমার বাবাকে নাই বলবেন, বাবা আমাকে ঘরে গিয়ে মারছে। এবং আমি বললাম যে কেন মারলো কেন? বলে মারছে আমি নাকি আপনার সাথে গেছি, দেখা করছি, আপনি নাকি আমাকে বলছেন আমি সুন্দর, এই সেই। আমি বললাম তুমি সুন্দর, এটা তো আমি মিথ্যা বলি নাই, তুমি যে কাউকে জিজ্ঞেস করো সবাই বলবে তুমি দেখতে অনেক সুন্দর, আমি সুন্দরকে সুন্দর বলেছি,
এটা তো আমার অপরাধ না। তো সে আমাকে বলতেছে কিসের সুন্দর, আমি সুন্দর হলে তো আমার বিয়ে হইতো, আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু বাবা আমাকে বিয়ে দিতে পারতেছে না, আমি সুন্দর কিসের? আমি বললাম তুমি যে এতটা সুন্দর তা তুমি জানোও না, হয়তো কারো নজরে তুমি পড়ো নাই তাই তোমাকে কেউ বিয়ে করতেছে না। তা আমাকে তো কোনো হাসতে হাসতে বলে আমি তো আপনার নজরে পড়ছি, তাহলে আপনি আমার বিয়ে করে ফেলেন। কথাটা শোনার পরে আমার ভিতরটা কেমন জানি একটু মোচড় দিয়ে উঠলো, আমি যেন কেমন করে মনে হয় অন্য কোনো রাজ্যে হারিয়ে গেলাম। আমি তখন ওর দিকে তাকিয়ে বলি নূপুর আমি যদি সত্যি তোমাকে বিয়ে করি তুমি আমাকে বিয়ে করবা? ও আমাকে বলে বা রে বা, করবো না কেন, আপনাদের রাজকীয় পরিবার, আপনাদের এত টাকা পয়সা ধন সম্পত্তি অর্থ আভিজাত্য, আপনার মতো ছেলে পাইলে তো যে কোনো মেয়ে এক পায়ে দাঁড়া। আমি তখন বললাম সত্যি আমি তোমাকে ভালোবাসি, তোমার আমার পছন্দ হয়েছে, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করব। ও আমাকে বলে তাইলে আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠান, এটা বলে তখন দৌড়িয়ে চলে গেল। এবং আমার ওই সময়টা অনেক আগে, এই সময়টাতে আসলে আপনার এত প্রেম ভালোবাসা এই জিনিসগুলো ওভাবে প্রচলিত ছিল না। এখন যেরকম মোবাইলে প্রেম হয়, ভালোবাসা হয়, ঘুরতে যায়, ডেটিং করে, অনেক কিছু থাকে। বাট আমার জামানাটা অতটা সহজ ছিল না। কোনো মেয়ের সাথে 1 মিনিট দাঁড়িয়ে কথা বলছি এটা যদি কেউ দেখতে পায় তবে সেই নিয়ে তুল কালাম কাণ্ড ঘটে যায়। এই জন্য সবাই অনেক ভয়ে ভয়ে থাকে, কেউ কারোর সামনে খুব বেশি একটা যায় না এবং প্রেমের বিষয়টা সবাই চেষ্টা করে লুকিয়ে রাখার জন্য, কারো কাছে না বলার জন্য। এমন করে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে আমার এই মেয়েটাকে খুব ভালো লাগতে শুরু হয়। মাঝে মাঝে সে মাঠে গরু নিয়ে আসে, ছাগল নিয়ে আসে। আমার তখন তরমুজ ক্ষেত একেবারেই শেষ, তরমুজ ক্ষেত ভেঙে ফেলেছি। এরপরেও শুধুমাত্র নূপুরকে এক নজর দেখার জন্য আমি খাকা রোদের ওই মাঠের মধ্যে গিয়ে বসে থাকি। নূপুর মাঝে মাঝে আসে, এসে আমার পাশে বসে আমার সাথে কথা বলে। আমার মেয়েটাকে খুব ভালো লাগে। একটা পর্যায়ে আমি তখন সর্বপ্রথম আমার মা তো পাগল ছিল, আধা পাগল আধা ভালো, আমি তখন আমার মায়ের কাছে এই নূপুরের বিষয়টা বলি। কথাটা বলা মাত্র আমার মা তখন আমার মুখের দিকে তাকায় থাকে, অপলক দৃষ্টিতে তাকায় দেখে আমাকে বলে মেয়েটারে নিয়ে আসিস তো, আমি একদিন দেখবো। আমি বললাম আচ্ছা মা ঠিক আছে, তাহলে আমি কালকে নিয়ে আসবো। এরপরের দিন সকালবেলা আমি ভোরে চলে গেলাম নূপুরদের বাড়ির ওইদিকে। নূপুরের সাথে যদি দেখা হয় তাহলে আমার মাকে দেখানোর জন্য আমি নূপুরকে নিয়ে আসবো। এরকম একটা পরিকল্পনা করে আমি তখন বাড়ির দিকে গেলাম এবং বাড়ির দিকে যাওয়ার পরে মানে নূপুরদের ওই দিকে গেলাম, ওর সাথে আমার দেখা হচ্ছে না। প্রায় 11:30টার দিকে ও তখন গরু নিয়ে আসছে, মাঠে চড়ানোর জন্য 2টা গরু নিয়ে আসছে। এবং গরু নিয়ে আসার পর আমি ওরা ডাক দিলাম। ও আমাকে বলো আজকে এত সকালে তুমি আসছো? আমি বললাম হ্যাঁ, আমি তো সকাল থেকে তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি। ও তখন আমাকে বলতেছে সকাল থেকে আমার জন্য এখানে দাঁড়িয়ে আছো, কিন্তু কেন? আমি তখন বললাম কালকে আমি আমার মাকে তোমার কথা বলছিলাম, তো আমার মা তোমাকে যাইতে বলছে। ও আমাকে বলে আমি যাব? আমি বললাম হ্যাঁ আমার সাথে চলো, আমার মা তোমাকে দেখতে চাইছে, আমি তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাব। এটা বলার পরে ও তখন বলে এটা কি ঠিক হবে? আমি বললাম ঠিক হবে না কেন, অবশ্যই ঠিক হবে, তুমি চলো। আমি তখন ওরে নিয়ে আমার মায়ের কাছে নিয়ে গেলাম এবং আমার মা ওকে দেখে একেবারে মন খুলে দোয়া করে দিল, ওর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। এবং আমার মা তখন তার গলা থেকে এক ধরনের একটা চেইন ছিল রূপার, ওই চেইনটা গলা থেকে মা বের করে ওর গলার মধ্যে পরিয়ে দিল। ও তখন আমার মায়ের পা ধরে সালাম করলো। আমার কাছে মনে হলো যেন এই নূপুর আমার বউ হয়ে গেল এবং আমি তখন নূপুরকে অনেক বেশি ভালোবাসতে শুরু করি। একইভাবে নূপুরও আমাকে অনেক ভালোবাসে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে আমার মা বলে তুই যে নূপুরকে পছন্দ করিস এটা তুই তোর বাবাকে জানা। তা আমি তখন ওই বিষয়টা প্রথম আমার বাবাকে জানাইলাম। আমি বাবাকে বললাম যে মেয়েটাকে আমার ভালো লাগে, মেয়েটা অমুক গ্রামের, আমি তারে বিয়ে করতে চাই। বাবা সব কিছু শুনে বলতেছে তোর দাদা ওই সমস্ততে রাজি হবে না, ওইসব গ্রামে তোর দাদি তোকে বিয়ে করাবে না। আর যদি তোর বলতেই হয় তুই তোর দাদিরে বল, তোর দাদি তো অনেক পছন্দ করে, তোর দাদি অনেক পছন্দ করে, সম্ভবত তোর দাদি বিষয়টা মেনে নিতে পারে। আমি তখন বললাম তাহলে দাদিকে জানাবো? আমার বাবা বলে হ্যাঁ তোর দাদিকে জানা। তার ওই দিনে আমি রাতের বেলায় আমি তখন আমার দাদির রুমে গেলাম। দাদি কিন্তু তখনও একেবারে তরতাজা, আমার দাদি কিন্তু বুড়ো হয় নাই। আমার দাদা হয়তো কিছুটা বুড়ো হইলো, দাদিকে এখনও মনে হয় যেন ইয়াং। আমি দাদির সাথে বসে কথা বলি, কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি তখন দাদিকে বললাম যে দাদি এই ঘটনা আব্বা আম্মাকে জানাইলাম, এখন তোমাকে জানাইতে আসছি। এটা বলার পরে দাদি আমাকে বলে তুই তোর বাপ মা আমাকে বললো না কেন? আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, মেয়ের বাড়ি কোথায়? আমি যখন মেয়ের ফুল ঠিকানাটা আমার দাদিকে দিলাম, দাদি মুহূর্তের মধ্যে তেলে বেগুনে রেগে উঠলো, সাপের মতো ফুসফুস করতে শুরু করে। আমি যখন বললাম মেয়েটা আসছিল, আসার পরে আমার মা ওর গলার মধ্যে রূপার চেন পরাই দিছে, আমার মা ওরে পছন্দ করছে। আমার দাদি তখন আমাকে বলে ফকিন্নির মেয়ে তো ফকিন্নিরে পছন্দ করবে, ওর জাত নিচ শকুন যতই উপরে উঠে তার নজর সবসময় নিচেই থাকে। তোর মা তো ফকিরের ঘর থেকে আসছে, এজন্য ওর নিচেও সবসময় মানুষের পকেটের দিকে। ও তোর মা তো খারাপ, এজন্য খারাপ মেয়েরে পছন্দ করবে, নিজে যেরকম রেডি করছো একটা এরকম। দেখ তুই আমার বংশের একমাত্র নাতি,
তুই তোর বাপের একমাত্র ছেলে, তোর কোনো ভাই বোন নাই, আমি তোকে কখনোই এরকমভাবে বিয়ে করাবো না। তুই আমার ভবিষ্যৎ রাজা, আমি আমার ভবিষ্যৎ রাজাকে অবশ্যই এমন কোনো পরিবারে বিয়ে করাবো যেটা রাজকীয় পরিবার। এরকম কথা তুই স্বপ্নেও চিন্তা করিস না যে আমি এরকম কোনো পরিবারে তোরে বিয়ে করাবো, এটা তুই ভুলে যা। দাদি কোনোভাবেই এই বিষয়ের উপরে রাজি হচ্ছে না, কোনোভাবেই দাদি রাজি হচ্ছে না। এবং বিষয়টা আমি তখন দাদাকে বললাম, দাদা একই কথা বলে, তোর দাদি যদি রাজি থাকে তাহলে আমাদের কিছু বলার নাই, আমরা অতটুকুতে রাজি আছি, তোর দাদি রাজি হইলে আমরা রাজি। এমন করে দাদি কথা বলে। তো আমি কোনোভাবেই দাদিকে রাজি করে দিতে পারতেছি না। যতই দাদিকে রাজি করানোর জন্য চেষ্টা করতেছি, দাদি কোনোভাবে আমার কোনো কথাই আমলে নিচ্ছে না। আমি দাদিকে রাজি করানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটুকুন করে যাচ্ছি, কিন্তু কোনোভাবে আমার দাদি এই কথা শুনতেছে না। একটা পর্যায়ে আমি তখন নূপুরকে বললাম যে, নূপুর চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। এবং পালিয়ে যাওয়া বিয়ে করার কথা বলার পরে নূপুর আমাকে ডিরেক্টলি বলতেছে, জানো আমার বাবা আমাকে বলছে যাতে কোনোদিন তোমার সাথে আমি পালিয়ে না যাই, যতক্ষণ না পর্যন্ত তোমার পরিবারের মানুষরা এসে আমাকে বিয়ে করে না নিয়ে যায়। আমি তখন বললাম, কেন? তোমার বাবা তোমাকে এই কথা বললো কেন? ও আমাকে বলে, আমার বাবা খুব কাছ থেকে তোমার আম্মার দুঃখগুলো দেখেছে। তুমি হয়তো আমার বাবাকে খুব ভালো করে চিনো না। একটা সময় কিন্তু আমার বাবা তোমাদের বাড়িতে কাজ করতো। আমার বাবা কিন্তু তোমাদের বাড়িতে কাজ করতো, অনেক কাজ করছে আমার বাবা। তো কাজ করার ওই সুবাদে তোমার দাদি আমার বাবার সাথে কীরকম, তোমার মায়ের সাথে কীরকম খারাপ ব্যবহার করতো তোমার দাদি, এটা আমার বাবা সবসময় দেখতো। এবং বাবা এই জন্যে আমাকে ডিরেক্টলি বলে দিয়েছে যে কখনো ভুলেও যেন তোমার বাবা মায়ের অমতে, তোমার পরিবারের অমতে আমি যাতে তোমাকে বিয়ে না করি। আমি তখন বললাম, তাহলে আমি তোমাকে ভালোবাসি এবং আমার দাদি রাজি না, আমার বাবা মা তো রাজি আছে। ও বলে, না, তোমার বাবা মা এই পরিবারের কেউই না, এই পরিবারের একমাত্র কর্তা হচ্ছে তোমার দাদি। এবং যতক্ষণ না পর্যন্ত তোমার দাদি রাজি না হয়, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এবং তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি তখন নূপুরকে পাওয়ার জন্য একেবারে পাগল হয়ে উঠলাম। বাড়িতে এসে মানে এটা ওইটা ভাঙাভাঙি করি, মায়ের সাথে খারাপ ব্যবহার করি, বাবার সাথে খারাপ ব্যবহার করি, দাদির চেহারা তো দেখতেই পারি না এবং দাদির কথা শুনতেই পারি না। কিন্তু আমার ওই রাগ তেজ ক্ষোভে কারো কিচ্ছুই যায় আসে না। দাদি একেবারে বলেই দিয়েছে যে কখনোই আমাকে এত নিম্ন পরিবারে দাদি বিয়ে করাবে না। আমি নূপুরের জন্য গলা কাটা মুরগির মতো লাফালাফি করতে থাকি, পাগলামি করতে থাকি, কিন্তু কোনোভাবে আমি নূপুরকে পাই না। এবং নূপুরও আমার বাবা মা, আমার দাদির অমতে আমাকে বিয়ে করার জন্য রাজি হয় না। আমার ভিতরটা তখন এত পরিমাণের কষ্ট ছিল, এত দুঃখ কষ্ট যন্ত্রণায় আমি তখন সময়গুলো পাস করতেছিলাম, না কাউকে বলতে পারতেছি, না সহ্য করতে পারতেছি। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে যা, জীবন তো আমার এমনিও শেষ অমনিও শেষ, আমি যদি নূপুরকে না পাই আমি আত্মহত্যা করব। এরকম আত্মহত্যার পরিকল্পনা করে একদিন আমি বাড়ির মধ্যেই আমার দাদির উপর রাগ করে আমি তখন বিষ খাই। এবং বিষ খাওয়ার পরের পরিস্থিতিটা আমার খুবই ভয়ানক হয়। একটা পর্যায়ে আমাকে তখন হসপিটালে নিয়ে যাওয়া হয়। আলহামদুলিল্লাহ, হসপিটালে নিয়ে যাওয়ার পর আমার ভিতর থেকে বিষ বের করে এবং আমি বেঁচে যাই। কিন্তু বাড়িতে আসার পরে আমি যে বিষ খাইলাম, এত কিছু করলাম, তারপরও কোনোভাবে আমার দাদিরে আমি রাজি করাইতে পারলাম না। আমার বিষ খাইতে আমি মরতে বসছে, কিন্তু তারপরেও দাদি আমার কথা শুনলো না। এক পর্যায়ে দাদি এমন কাজ করলো যে কাজের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। আমার দাদি নূপুরের বাবা মারে টাকা পয়সা দিয়া, প্রেশার দিয়া নূপুরকে বিয়ে দিয়ে দিল অন্য কোনো জায়গায়। নূপুরকে গোপনে বিয়ে দিল। নূপুরের বিয়ে হওয়ার 4 দিন পরে আমি জানতে পারছি যে নূপুরের বিয়ে হয়েছে। এবং 4 দিন পরে আমি তখন দৌড়ে নূপুরের বাড়িতে যাই ওকে দেখার জন্য। বাট সেই সময় তো আসলে মোবাইল ফোনের জামানা ছিল না যে ফোনের মাধ্যমে যোগাযোগ করব। শুধু তার সাথে আমার দেখা সাক্ষাতের মাঝেও কথা হতো আর টুকিটাকি চিঠিপত্রের মাধ্যমে। পরে ওদের বাড়িতে গেলাম এবং বাড়িতে যাওয়ার পর একটা বিষয় জানতে পারলাম যে ওর বিয়ে হয়ে গেছে আরও 4 দিন আগে। ও তার শ্বশুরবাড়িতে আছে, রংপুর থেকে অনেক দূরে তাকে বিয়ে দেওয়া হয়েছে। তখন আমি কেমন জানি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়লাম। আমার ভিতর আর কোনো কিছুই ভালো লাগে না। পুরো দুনিয়াটাই তখন অন্ধকার মনে হচ্ছিল যেন নিঃশ্বাসটা যদি এই মুহূর্তে চলে যায় তাহলে হয়তো ভালো থাকবো। আল্লাহর কাছে বারবার প্রার্থনা করতেছিলাম যে আল্লাহ আমাকে তুমি নিয়ে যাও, আমি এত কষ্ট সহ্য করতে পারি না। আমার দাদির অত্যাচার আমার পক্ষে আর মেনে নেওয়া সম্ভব হয় না। বিশ্বাস করেন, আমি এরকমও হইতো যে মাঝে মাঝে নামাজ যতটুকু পড়তাম, নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে বলতাম যে আল্লাহ তুমি আমার দাদিকে তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে যাও। দাদি যদি দুনিয়া থেকে চলে যায় তবে আমি মুক্তি পাই। আমার দাদি মরে গেলে আমি এটা করব ওইটা করব, বিভিন্ন নিয়ত করতাম যে এটা করব ওইটা করব, বিভিন্ন নিয়ত এটা অনেক কিছুই করতাম। কিন্তু আমার দাদি আর মরতো না। মনে হতো যেন দিন যত সামনের দিকে যাচ্ছে আমার দাদির বয়স ঠিক ততটাই বাড়তেছে। দাদি বুড়ি না হয়ে দাদি দিনে দিনে জোয়ান হচ্ছে, আরও বেশি জোয়ানকে আমার দাদির মাঝে কাজ করতেছে। যাই হোক, কষ্ট করে সময়গুলো পাস করতেছে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতেছে যে আল্লাহ
তুমি কিছু একটা করে দাও, মনের ভিতরে শান্তি এনে দাও। কোনোভাবেই শান্তি পাই না। এভাবে বৎসর খানিক কেটে যাওয়ার পরে আমি তখন একেবারে মাথায় লম্বা লম্বা চুল রাখতাম, এটা ওইটা খাইতাম, খারাপ জিনিস খাইতাম, খারাপভাবে চলাফেরা করতাম। কোনোভাবেই নিজের প্রতি নিজের কোনো কন্ট্রোলিং ছিল না মায়া দয়া ভালোবাসা। এক পর্যায়ে আমার দাদি তখন আমাদের গ্রাম থেকে অনেক দূরে কোনো এক বড়লোকের পরিবারের এক মেয়ের আমার জন্য ঠিক করছে, যে মেয়ের নাম হচ্ছে রুজিনা আক্তার, যার বয়স সম্ভবত আমার থেকেও বড় হবে। এরকম একটা মহিলাকে আমার দাদি ঠিক করছে আমাকে বিয়ে করানোর জন্য। তা আমি তো বিয়ে করবোই না, আমার বিয়ে করার কোনো পরিকল্পনা নাই। কিন্তু দাদি আমাকে খুবভাবে ধরছে যে বিয়ে করে ফেললে ভিতরের কষ্টটা চলে যাবে, মনের ভিতরে আর কষ্ট থাকবে না, ভালো অবস্থানে যেতে পারবি, ভুলে যা, বা তুই বিয়ে কর। দাদি বলতেছে আমি দাদির কথা শুনি না। যখন দাদি বুঝতে বলে যে আমি দাদির কথা মানি না, দাদির কথা মান্য করে না, দাদি তখন দাদাকে ধরলো। আমার বয়স্ক দাদাও তখন আমাকে বলতেছে তুই বিয়ে শাদি কর। আমি তখন বিয়ে শাদি করতেছি না। একটা পর্যায়ে দাদি আমার বাবা মাকে ধরলো, আমার বাবা মা আমাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদি কর, এবং বিয়ে শাদি করলে তুই মানুষ হতে পারবি এবং এই সব কিছু ভুলতে পারবি, তোর ভিতর জমে থাকা কষ্টগুলো সহজে তোর কাছ থেকে বিদায় নিবি, বিয়ে শাদি কর। কিন্তু আমার ভিতরে একটা জিনিসে কাজ করতেছে, আমি বিয়ে করব না। আমি যেহেতু মানে নূপুরকে এতটা ভালোবেসে আমি নূপুরকে পাইলাম না, এবং আমার দাদি পরিকল্পনা করে টিরিক্স খাটিয়ে নূপুরকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছে। সো আমি আর বিয়ে করব না। আমি আমার জীবনের বাকি সময়টা এমন করেই কাটিয়ে দিব, আমার জীবনে বিয়ের কোনো প্রয়োজন নাই। কিন্তু কোনোভাবেই আমি আমার দাদির এটা বুঝাইতে পারতেছিলাম না। একটা পর্যায়ে আমার ওই পাগল মা এসে আমার হাত চেপে ধরলো, আমার হাত ধরে বলতেছে বাবা জামাল তুই বিয়ে কর, তুই যদি বিয়ে করিস তাহলে আমি একটা বৌমা পাবো আমার সাথে কথা বলার মতো। আমার সাথে কথা বলার মতো তো বাবা কেউ নাই, আমার সময় কাটে না, আমার একা একা ঘরে দম বন্ধ হয়ে আসে। তোর খালামণিও বেশ কয়েক বছর আর আমার সাথে দেখা করতে আসে না, আমার সাথে রাগ করে চলে গেছে। আমার কথা বলার মতো একটা মানুষ নাই। তুই তোর বউটারে বিয়ে করে যদি আমার বাড়িতে আনিস, আমি এই মেয়েটার সাথে বসে বসে গল্প করতে পারবো, আমার মনের ভিতরে জমে থাকা দুঃখ সুখের কথাগুলো তার সাথে শেয়ার করতে পারবো। বাবা না ভালো তুই বিয়ে কর। আমার মা যখন এমন করে আমার হাত চেপে দিল, আমার বুকের ভিতর জমে থাকা হিমালয় পরিমাণের অভিমানটা মুহূর্তের মধ্যে বরফের মতো গলে গলে পানিতে পরিণত হয়ে গেল। আমি তখন মায়ের দিকে তাকিয়ে কান্না করতে করতে মারে বললাম যে মা সত্যি কি আমি বিয়ে করলে তুমি খুশি হবা? মা আমাকে বলে হ্যাঁ, তুই যদি একটা বউ নিয়ে আসিস তাহলে আমার মতো খুশি আর কেউ হবে না। আমার কাছে তখন একটা বিষয় মনে হলো, আমার বাবা কোনোদিন আমার মায়ের মুখে হাসি ফোটাতে পারে নাই। আমার বাবার জন্য আমার মা কোনোদিনও হাসে নাই, আমার মা কোনোদিনও সুখী হয় নাই। আমি জন্মের পর থেকে দেখে আসছি আমার মা কষ্টে কষ্টে বড় হচ্ছে, কষ্টে কষ্টে আমার মায়ের দিনগুলো কাটতেছে। তো আমি যদি একটা বিয়ে করি এবং আমার ঘরে যদি একটা বউ আসে এবং সেই বউটা আমার মাকে যদি একটু হাসি খুশিতে রাখতে পারে, আমার মা যদি একটু হাসি খুশি থাকে তাহলে তো ভালোই হয়, খারাপ কি? এরকম পরিকল্পনা এনে আমি তখন দাদির শেষ পর্যন্ত বললাম যে ঠিক আছে আমি বিয়ে করব, তুমি আমার জন্য মেয়ে দেখো। আমার দাদির অনেক বয়স হয়েছে, কিন্তু তারপরও তার দেখলে মনেই হয় না যে তার বয়স। সে এখনও জিন্স প্যান্ট পরে এবং শার্ট গায়ে দেয়। একটা ইয়াং মেয়েদের যেরকম ড্রেস আপ, তার ড্রেস আপ এরকম। সকালবেলা উঠে সে 1 ঘন্টার মতো খালি ব্যায়াম করে এবং কোনো ধরনের ফেট খাবার, মোটা হয়ে যাওয়ার কোনো খাবার সে খায় না। তার খাবার দাবারে প্রচুর পরিমাণের কন্ট্রোলিং। ইন্ডিয়ান মানুষ তো সবাই বলে যে এই জন্যই নাকি দাদি এরকম। আচ্ছা যাই হোক, তো এমনভাবেই সময়গুলো কাটতেছে। একটা পর্যায়ে দেখা গেলো দাদি তখন আমাকে ওই মেয়ের সাথে বিয়ে শাদির কথাবার্তা ফুল অ্যান্ড ফাইনাল করে ফেললো। তখন পারিবারিকভাবেই আমি তখন রুজিনাকে বিয়ে করলাম এবং রুজিনাকে বিয়ে করে রুজিনাকে ঘরে আনলাম। তো রুজিনা যদিও বয়সের আমার থেকে একটু বড় ছিল, সিনিয়র ছিল, কিন্তু তারপরেও রুজিনা আমাকে খুব একটা বুঝতো, মানে আমাকে যথেষ্ট পরিমাণের বুঝতো এবং আমার সাথে তার বন্ডিংটা অনেক ভালো ছিল। আমার দুঃখে সুখে সে আমার সাথে ভালোভাবেই মিশতো এবং ও বুঝতে পারতো যে আমার বুকের ভিতরে একটা কষ্ট জমা আছে, আমি একটা মানুষকে ভালোবেসে তাকে পাই নাই, এটাও জানে এবং জানার পরে ও আমাকে আরও বেশি ভালোবাসে। আমার ভিতর কোনো রকমের কোনো কষ্ট জমা থাকতে দেয় না, আমার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে এবং আমাকে এত বেশি হ্যাপি রাখার চেষ্টা করে যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় আমার বউ রুজিনা বাচ্চা কনসেপ্ট করে এবং বাচ্চা কনসেপ্ট করার পরে আমার ঘরে একটা মেয়ে সন্তান হয়। আমার মেয়ে বাবুটাও দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়। আমার মেয়েটা হওয়ার পরে আমার দাদি অত্যন্ত পরিমাণের খুশি হয়। দাদি বলে যাই হোক তার বংশের প্রথম নাতিন, সে নাতিনকে অনেক আদর করে, ভালোবাসে এবং অনেক কিছু হয়। এরকম করে প্রায় 2 বছরের মতো কেটে যায়। 2 বছর আর কোনো সন্তানাদি হয় না এবং 2 বছর পরে পুনরায় আমার বউ রুজিনা আবারও বেবি কনসেপ্ট করে এবং বেবি কনসেপ্ট করার পরে সেক্ষেত্রে আমার ঘরে আরেকটা মেয়ে সন্তান হয়। রুজিনার ঘরে আরেকটা মেয়ে হওয়ার পরে আমার দাদি তখনও মোটামুটি খুশি হয় এবং
অত বেশি খুশি না যে এবার একটা মেয়ে হলো। দাদির ইচ্ছা ছিল যে বংশের প্রদীপ জ্বালানোর জন্য, মানে বংশ রক্ষা করার জন্য ছেলের প্রয়োজন। একটা ছেলে হইলে আমাদের বংশ রক্ষা হবে, এরকম একটা দাদি পরিকল্পনা করে। আমার দ্বিতীয় মেয়েটা হওয়ার পরে আমার দাদাভাই মারা যায়। আমার দাদা মারা যায়, অসুস্থ হয়ে দাদা মারা যায়। এবং এরপরে 1 বছর ঘুরে এসে আমার বউ পুনরায় আবারও বাচ্চা কনসেপ্ট করে। এবং আমার বউ যখন তৃতীয়বার বাচ্চা কনসেপ্ট করে এবং তৃতীয়বারও আমার বউ রুজিনা আক্তার আরেকটা মেয়ে সন্তানের জন্ম দেয়। আমার তখন 3টা মেয়ে সন্তান হয়। দাদি তো এবার রেগে মেগে খুব ফায়ার হয়ে গেছে। শুধু দাদি যে রাগ করছে তাই নয়, আমার বাবা মা দুজনেও মোটামুটি একটু রাগ করছে। ওই সময় আমার মায়ের মাথাটা আগের থেকেও একটু ভালো হয়ে গেছে, মানে বয়স হয়ে গেছে তো মায়ের ব্রেনও আগের থেকে মোটামুটি ভালো হয়েছে। মাও তখন খুব টেনশন করতেছে যে বারবার কেন মেয়ে হয়, ছেলে হয় না কেন, একটা ছেলে হইলে তো ভালো হইতো। এটা মাও বলে, বাবাও বলে। আমার দাদি তো এটা একেবারে মনে প্রাণে চাচ্ছে যাতে ছেলে হয়, কিন্তু ছেলে হলো না। এবং চতুর্থবারের মতো পুনরায়, মানে চতুর্থবারের মতো আবারও হচ্ছে রুজিনা মানে বেবি কনসেপ্ট করলো। এবার চতুর্থবারও আমার মেয়ে সন্তানই হলো। আমার 4টা মেয়ে হলো। এবং 4টা মেয়ে হবার পরে এদিক দিয়ে তো আমার দাদি আর পারতেছে না, মানে দাদি আর এইসব নিতে পারতেছে না। আমার বাবার সাথে খুব ঝগড়া করে যে কেন মেয়ে হয় বারবার, কেন ওরে বিয়ে করাইলাম, এটা ওইটা বলে খুবভাবে বাবার সাথে খারাপ ব্যবহার করে। এবং আমার দাদি তখন এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় যায় যাতে আমার ছেলে সন্তান হয়, ছেলে সন্তান হওয়ার জন্য। এবং এরকম করে আমার 4টা মেয়ে হওয়ার পরে আমার বাবা একদিন হার্ট অ্যাটাক করে দুপুরবেলা মারা যায়। মাঠে কাজ করা অবস্থায় বাবা হার্ট অ্যাটাক করে এবং বাবা ওইখানে মারা যায়। এবং বাবা মারা যাওয়ার পরে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে, কিন্তু তখনও আমার দাদি স্ট্রং আছে। দাদি কিন্তু তখনই স্ট্রং। আর আমার মেয়েগুলো আস্তে আস্তে, আমার 4টা মেয়ে আস্তে আস্তে করে বড় হচ্ছে। বড় মেয়েটা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে এবং সিরিয়ালে বাকি মেয়েগুলো বড় হচ্ছে। তাই আমাদের এলাকার একটা বাবা ছিল, আশিক পাগলা নামে পরিচিত। তো ওই বাবাটা একটু ল্যাংটা হয়ে হাঁটতো, কিন্তু অনেকেই বাবাকে মানতো যে বাবার সাথে নাকি বড় বড় পিঠদের লিঙ্ক আছে এবং কেমন জানি ওনাকে সবাই গণ্য করতো। ওই লোকটা মারা যাওয়ার পরে আমার দাদি তখন করলো কি, ওই লোকটারে আমাদের বাড়ির সামনে মাটি দেয় এবং মাটি দিয়ে সেখানে একটা মাজার নির্মাণ করে। চারপাশে ওয়াল করাই জায়গাটা পাকা করে খুব সুন্দর করে একটা মাজার নির্মাণ করে। এবং মাজারটা নির্মাণ করে আমার দাদি বলতেছে, সবাইকে বলল যে মাজারটা তোমরা দেখভাল করো। এবং এই মাজারের উসিলায় দেখা যায় আমার হচ্ছে আমার একটা নাতি হবে, মানে আমার এই নাতির ঘরে একটা হবে, একটা পুত্র সন্তান আসবে। এই কথা আমার দাদি বলতো। কিন্তু দেখা যায় চতুর্থবার, এবার পঞ্চমবারের মতো যখনই আমার বউ বেবি কনসেপ্ট করে এবং তখনও আমার ঘরে আরেকটাই মেয়ে সন্তান হয়। আমার পঞ্চমটাও মেয়ে সন্তান হয়, কিন্তু আমার দাদি কোনোভাবেই এটার মানতে পারতেছিল না। এবার দাদি এত পরিমাণে রেগে গেছে যে দাদির রাগ কন্ট্রোল করে অনেক কঠিন হয়ে গেছে। দাদি প্রচুর পরিমাণে ঝামেলা করতেছে, কাউকে মানতেছে না, কাউকে শুনতেছে না, প্রচুর পরিমাণে সিন ক্রিয়েট করতেছে। দাদিরই কেউ ধরেও রাখতে পারে না। এবং দাদির কথা একটা, যাতে রুজিনা আমার বাড়ি থেকে বেরিয়ে যায়। রুজিনা যদি আমার বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে আমার পুত্র সন্তান হবে, আমি পুত্র সন্তান হব। আমার দাদি আমাকে অন্য কোথাও বিয়ে করাবে, অন্য কোথাও বিয়ে করালে আমার পুত্র সন্তান হবে। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার দাদি পুনরায় আমার মায়ের সাথে আবারও ঝগড়া করে। মানে দেখা যায় আমার দাদি 19 থেকে 20 সালে আমার বউর সাথে লেগে যায়, আমার মার সাথে লেগে যায় এবং আমার মায়ের গায়ে পর্যন্ত হাত তোলে। অ্যান্ড তখন আমার কাছে কেন জানি মনে হলো যে আমার দাদি ক্ষমতাগুলো দেখায় শুধু তার জায়গায় সম্পত্তি নিয়ে, কারণ তারা অগাধ জায়গা, অগাধ সম্পত্তি, খালি সম্পত্তির বড়াই দেখায়। শুধু একটা কথাই বলে, আমরা জমিদার, আমাদের এই আছে, আমাদের ওই আছে, খালি জায়গার বড়াই দেখায়। জানেন, আমি মাঝে মাঝে আল্লাহর কাছে হাত তুলে বলতাম যে আল্লাহ, আমার যাতে জায়গায় সম্পত্তি না থাকে, আমার যাতে জায়গায় সম্পত্তি না থাকে, আমার যাতে জায়গায় সম্পত্তি না হয়, আমার কোনো জায়গার প্রয়োজন নেই। তুমি আমার জায়গায় সম্পত্তিগুলো নিয়ে যাও। আমি এই গ্রামের 8-10টা গরিব মানুষের মতো মাঠে ঘাটে দিনভর পরিশ্রম করে আমি 2টা ভাত খাইতে চাই। আমি আমার দাদির অহংকার আর নিতে পারতেছি না, দাদির এই গরিব আমি আর নিতে পারতেছি না। আমাকে এত সয় সম্পত্তি দিও না। বারবার আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করি। এইভাবেই সময়গুলো কাটতে কাটতে এবার 6ষ্ঠবারের মতো, মানে 6বারের মতো আমার বউ পুনরায় আবারও বেবি কনসেপ্ট করে। এবং এইবার বেবি কনসেপ্ট করার পরে আমি আলট্রা করি। ওই সময় আলট্রার সিস্টেম বের হয়, আলট্রা করা যায় নতুন। আমি তখন আলট্রা করলে সেখানকারও ডক্টর বলে দেয় যে সম্ভবত আমার এটা মেয়ে সন্তান হবে, সম্ভবত মেয়ে হবে। এটা বলার পরে ঠিকই আমার বউর ঘরে পুনরায় আবারও 6ষ্ঠবারের মতো আমার একটা মেয়ে হয়। এবার অনেকে আমার দাদিকে বলা বলি করতে শুরু করে
যে পাগলা বাবাটা ছিল সে তো ল্যাংটা ছিল, ল্যাংটা বাবা, এবং সে প্রচণ্ড রকমের খারাপ ছিল। আমার যাতে পুত্র সন্তান হয় এই জন্য আমার দাদি কী করছে, ওই পাগলা মারা যাওয়ার পরে ওই পাগলার এখানে আমাদের বাড়ির সামনে পাগলারে কবর দিছে, এবং কবর দেওয়ার পর ওইটারে দাদি মাজার নির্মাণ করছে। সম্ভবত এই যে মাজার নির্মাণ করছে, এই মাজার নির্মাণ করার কারণেই আমার ঘরে বারবার মেয়ে সন্তান আসতেছে, মানে আমার মেয়ে সন্তান হইতেছে এই মাজারটার কারণে। এই বুদ্ধিটা আমার দাদিকে তখন আশেপাশের মানুষরা দিল। দেওয়ার পরে আমার দাদি তখন মুহূর্তের মধ্যে পরিকল্পনা করলো যে মাজার রাখবে না। যেহেতু মাজার দেওয়ার পরেও বারবার মেয়ে সন্তানই হচ্ছে আমার ঘরে, তাহলে দাদি আর মাজার রাখবে না। এবার দাদি সবার সাথে আলোচনা করে বলতেছে, একটা কাজ করো, মাজারটা ভেঙে ফেলো, এখানে মাজার থাকার কোনো প্রয়োজন নেই। সবাই তখন বলতেছে, ও মা এটা কী বলেন, আপনি এত কষ্ট করে মাজার দিলেন এবং সবাইকে বললেন এখানে দান সরকার করার জন্য, এখানে আসার জন্য, বসার জন্য, তা আপনি মাজার এখন ভেঙে ফেলতে চাচ্ছেন কেন? আমার দাদি বলে, এই মাজার আমার প্রয়োজন নেই, আমি এ মাজার রাখবো না, এই মাজার আমার প্রয়োজন নেই। আমার নাতির ঘরে যেহেতু বারবার মেয়ে সন্তানই হচ্ছে, তাহলে মাজার দিয়ে কী করব। এবার আমার দাদি একাই মাজার ভাঙার পরিকল্পনা শুরু করলো, এবং বাঁশ দিয়ে, এটা দিয়ে, ওইটা দিয়ে, লাঠি দিয়ে মাজার পিটাইতেছে। একটা সময় দিনমজুর রাখলো, তাদেরকে দিয়ে কাজ করায় পুরো মাজারটা দাদি ভেঙে দিল। এবং যেদিন মাজারটা ভেঙে দেওয়ার পরে তার প্রায় সপ্তাহখানিক পরে আমার দাদিকে যার মাজার ছিল তিনি আমার দাদিকে স্বপ্ন দেখাইছে যে, তুই আমার মাজারটা ভেঙে দিলে, তোরা আমি বলিনি আমার নামে মাজার কর, তুই আমার নামে মাজার করতে গেলি কেন, আবার এই মাজার ভাঙলিও বা কেন, এবং আমার নামে কেন তুই বদনাম রটাইলি? আসলে আল্লাহ তোর নাতিকে পরীক্ষা করতেছিল, পরীক্ষাতেই বুঝলি না। যেহেতু বুঝলি না, আমি তোকে একটা সময় পুরো তোর যত ধন সম্পদ আছে সব আমি কেড়ে নিব, তোর কিছু থাকবে না। তোর যত ধন সম্পদ আছে তোর কিছুই থাকবে না, তোর কোনো কিছুই থাকবে না। এই কথা বলে আমার দাদিকে তখন প্রচণ্ড রকমের দাদিকে স্বপ্নে দেখাইলো, এবং দাদি আমাকে এই স্বপ্নের কথা বলল যে, দেখ শেখ জামাল, আমি এরকম স্বপ্নে দেখেছি। আমি তখন বললাম, সবাই বলে ওটা ল্যাংটা বাবা, পাগলা বাবা, এ ভালো না, সবার কথা ঠিকই আছে, বাদ দাও, তুমি যেটা স্বপ্নে দেখছো এটা ভুলে যাও, এই লোক আসলেই ভালো না, এসব নিয়ে কথা বলতে হবে না। এভাবে দাদির সাথে আলোচনা করতে করতে এবার সপ্তমবারের মতো আমার বউ আবারও বাচ্চা কনসেপ্ট করে। এবার সপ্তমবারের মতো যখন বাচ্চা কনসেপ্ট করে, আমি তখন আমি ওই বউকে আর আলট্রা করাই না, বউকে আলট্রা করাইতে নিয়ে যাই না। আলট্রা করাইতে না নিয়ে গিয়ে একদিন আমাদের এখানে একটা অনেক বড় মসজিদ আছে, অনেক বড় একটা মসজিদ আছে এবং একটা এতিমখানাও আছে। ওই এতিমখানায় প্রচণ্ড রকমের বাচ্চা, বাংলাদেশের প্রায় সব ডিস্ট্রিক্টের সব বাচ্চারা আমাদের এখানে আছে। প্রায় 300-400 মতো বাচ্চা এখানে পড়াশোনা করে, মাদ্রাসাটা অনেক বড়। তো প্রথমত আমাদের যে এত সয় সম্পত্তি আছে, আমার এই সয় সম্পত্তিগুলো আমার কেন জানি বিষ হয়ে দাঁড়াইছে। আমার কাছে মনে হয় যে আমার দাদি যা কিছু করতেছে শুধু সম্পত্তির ভরায়। একে তো আমার দাদির কারণে আমার দাদা টেনশনে মারা গেল, আমার দাদির কারণে আমার বাবাও এরকম টেনশনে মারা গেল, এবং আমার দাদির কারণে আমার মাও এরকম পাগল হয়ে শেষ বয়সে এসে মরতে বসেছে। তা আমার দাদির ক্ষমতায় একটা, তার প্রচুর জায়গা, খালি সে জায়গার বড়াই দেখায়, আর এই জায়গার মালিক তো আমি তখন নিয়ত করে বসলাম, হুজুরকে বললাম যে, হুজুর, শুক্রবারে হুজুরে বললাম যে, হুজুর আপনি দোয়া করেন, যদি আমার ঘরে এবার পুত্র সন্তান হয়, তাহলে আমার যত ধানি জমি আছে, আমি সমস্ত জায়গায় সম্পত্তি, শুধু আমার ঘর বিটাটা ছাড়া আমার সমস্ত জায়গায় সম্পত্তি আমি মসজিদ এবং মাদ্রাসার নামে দান করে দিব, এতিমখানা নামে দান করে দিব। এইটা বলার পরে হুজুর বলে, আপনি বলেন কি? আমি বললাম, হ্যাঁ, আপনি ডিক্লার দেন। এবার হুজুর তখন হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে, পুরো গ্রামবাসীর দিয়া কান্নাকাটি করে বলল, যদি আমার ঘরে পুত্র সন্তান হয়, এবার আমার বউ যে বাচ্চা কনসেপ্ট করছে, এবার যদি আমার পুত্র সন্তান হয়, তাহলে আমি আমার সমস্ত সয় সম্পত্তিগুলো মাদ্রাসা এবং মসজিদের নামে দান করে দিব। এটা বলার পরে মুহূর্তের মধ্যে খবর চলে আসলো আমার দাদির কানে। দাদি আমার সন্ধ্যার সময় এসে জিজ্ঞেস করে, কিরে নাতি, তুই নাকি মসজিদে এটা বললি? আমি বললাম, হ্যাঁ, আমি তো এটা মসজিদে বলছি, যদি আমার পুত্র সন্তান হয়, তাহলে আমি আমার যত সয় সম্পত্তি আছে সব আমি মসজিদে দান করে দিব। আমার দাদি বলে, তুই নিয়ত করে ফেলছিস? আমি বললাম, নিয়তও করছি এবং হুজুরে দিয়া দোয়াও করাইছি। আমার দাদি এবার আমার উপরে হয়ে গেল, হ্যাঁ, এরকম নিয়ত করতে হবে কেন? আমি বললাম, দাদি, আমার যে কয়টা মেয়ে হয়েছে, এমনিতে তো আমার বংশ রক্ষা করার আর কেউ রইল না, তার ছেলে যদি না হয় তাহলে এই সম্পত্তি আর দেখাশোনা করবে কে? আমার মেয়েগুলো দেখতে অনেক সুন্দর, তাদের ভালো ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে, কিন্তু আমার এই সম্পদের দরকার, আমি সম্পদ বিক্রি করে দিব, বা সব কিছু আমি মসজিদে দিয়ে দেবো। দাদি এবার রাতের বেলা হঠাৎ করে চিন্তা করতেছে যে, আল্লাহ, এটা কী হইলো? পরের দিনে দাদি আমাকে বলতেছে, তুই তোর বউরে হসপিটালে নিয়ে যা, আলট্রা করা, দেখ ছেলে না মেয়ে। আমি বললাম, তো আমি তো এটা আলট্রা করানোর কোনো প্রয়োজন নেই, আমি এখন আলট্রা করাতে যাবো কেন? যদি ছেলে হয় তাহলে ভালো, কোনো সমস্যা নাই, আমি আমার সয় সম্পত্তি সব মসজিদে দিয়ে দিব, মাদ্রাসায় দিয়ে দিব। আর যদি মেয়ে হয় তাহলে তো মসজিদ মাদ্রাসায় দিব না, সমস্যা নাই। আমার দাদি বলে, যদি ছেলে হয়ে যায়? আমি, তুমি ছেলে হলে তো ভালো, তুমি কি চাও না ছেলে হও? আমার দাদি বলে, আগে চাইতাম, এখন আর চাই না। আমি বললাম, কেন?
দাদি বলে এখন চাই না এই কারণে যে এখন যদি পুত্র সন্তান হয় তাহলে আমি তো আমার সমস্ত সয় সম্পত্তি হারাবো, তুই তো সব বিক্রি করে দিবি, তুই তো সব মসজিদ মাদ্রাসায় দিয়ে দিবি। আমি বললাম হ্যাঁ দিয়ে দিব। আমি এবার দাদির সাথে খুব কঠিনভাবে চলে গেলাম যে না, এবার আর তুমি আমার এসব করতে পারবা না। এবার দাদি করলো কি, আমার বউরে আমাকে না জানিয়ে আমার অমতে আমার বউরে নিয়ে হসপিটালে চলে গেছে, এবং হসপিটালে গিয়ে আমার দাদি তখন আমার বউরে আলট্রা করাইছে, এবং আলট্রার ওখানে নাকি তারা বলছে সম্ভবত ছেলে হতে পারে, এটা নাকি ডাক্তার বলছে। এখন এটা ডাক্তার বলার পরে আমার দাদি তো এবার পাগলা কুত্তার মতো খেপে গেছে যে হ্যাঁ যদি ছেলে হয় তাহলে এখন কি হবে, ছেলে হলে তো সব কিছু হারাবো, কোনো সয় সম্পত্তি আমি সব মাদ্রাসায় দিয়ে দিব। এবার আমার দাদি বারবার বলতেছে আমার বউরে ছেড়ে দেওয়ার জন্য। আমি বললাম ওর পেটে এখন বাচ্চা আছে, আমি ছাড়বো কেমন করে। দেন দাদি আমাকে বলতেছে তাহলে তুই এরকম নিয়ত করলি কেন, তুই এরকম উল্টাপাল্টা নিয়ত করলি কেন। আমি বললাম না, আমি তো উল্টাপাল্টা নিয়ত করি নাই, আমার নিয়ত তো আমার ঠিকই আছে। যদি আমার ছেলে সন্তান হয় আমি আমার সমস্ত সয় সম্পত্তি মসজিদ মাদ্রাসায় দান করে দিব, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তো দিব না। আমি তো এটা বললামই। দাদি আমাকে বলে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তারে বলছে মেয়ে হবে। তাই আমি বললাম ঠিক আছে, ডাক্তার যদি বলে আমার দাদি বলে ডাক্তার বলছে ছেলে হবে, তো আমার ছেলে হইলে হবে, সমস্যা নেই। এবার আমার দাদি কী করছে, আমার বউরে মারার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা শুরু করছে। এগুলো আমি জানতাম না, পরে জানতে পারি। বিভিন্ন ধরনের হুজুর থেকে কবিরাজের কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক, যেটাকে বলে কালো জাদু, এরকম কালো জাদু করতে শুরু করছে। কালো জাদু করতেছে, ব্ল্যাক ম্যাজিক করতেছে, অ্যান্ড খুব দ্রুত এগুলো করতেছে আমার দাদি, যাতে বাচ্চা হওয়ার আগেই আমার বউটা মারা যায়। কারণ আমি তো নিয়ত করেই বসছি যদি বাচ্চা হয় এবং সেটা ছেলে সন্তান হয় তাহলে আমি আমার সমস্ত সয় সম্পত্তি দান করে দেবে, এবং দাদি তো শিউরি হয়ে গেছে যে ছেলে হবে। এবার দাদি পাগলের মতো কোত্থেকে তাবিজ আনতেছে, তুমান আনতেছে, আমাদের ঘরে আমার বলতেছে তোর বউরে পানি পড়াটা খাওয়া। এরপরে বিভিন্ন ধরনের তাবিজ পাইতাম, ঘরের দরজার মধ্যে তাবিজ ঝুলিয়ে রাখে, বারান্দায় তাবিজ ঝুলিয়ে রাখে, বিভিন্ন জায়গায় তাবিজ। আমি বুঝতে পারি যেটা দাদি ব্ল্যাক ম্যাজিক করতেছে। আমি তখনও দাদিকে কিছু বলি না, আমি আমার মাকে নিয়ে পড়ে আসি। অ্যান্ড এরকম করতে করতে একটা সময় বিষয়টা এরকম হলো যে আমার দাদি পুরো পাগল হয়ে গেছে। সন্তান হবে গণাগণ, কিন্তু আমার বউর কোনো সমস্যা নাই। ডাক্তারের একটা ডেট ছিল, ওই ডেটের প্রায় 4 দিন আগে আমার বউ হঠাৎ করে বমি করতে শুরু করে। আমি তখন আমার বউরে নিয়ে হসপিটালে ভর্তি করাবো। আমার দাদি বলে হসপিটালে বউরে ভর্তি করার দরকার নাই, আমাদের বংশে এরকম কখনোই হয় নাই যে ডাক্তারের কাছে নিলে সন্তান হবে, এটা দরকার নাই। কোনো সিজার মিজার ডাক্তার কাটবে, ডাক্তার দেখবে, এগুলো হতে পারবে না, আমরা আয়া বুয়া দিয়ে বের করব। বাকিগুলো যেরকম আয়া বুয়া দিয়ে হয়েছে এটাও আয়া বুয়া দিয়ে হবে। আমি বললাম যে না, এখন তো অসুস্থ, ও বমি করে, ওর শারীরিক অবস্থা ভালো না, এখন ওকে ডাক্তারের কাছে নিতে হবে। আমার দাদি বলে না, ডাক্তারের প্রয়োজন নেই। আমি তখন দাদির কথাকে অমান্য করিয়ে আমি তখন রুজিনাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, এবং আমি আমার ছেলেটা হোক, আমার একটা পুত্র সন্তান হলে আমি আমার সমস্ত সয় সম্পত্তিগুলো আমার নিয়ত অনুযায়ী মাদ্রাসায় দান করে দিব, এবং আমি আমার সন্তানকে নিয়ে যেটুকু পারি, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি আমার বাকি জীবনটা এভাবেই কাটাই দিব। প্রয়োজনে রিক্সা চালাবো, প্রয়োজনে মুচির কাজ করব, প্রয়োজনে দিনমজুরের কাজ করব। তারপরেও আমার দাদিকে আমি আর এই সুযোগটা দেব না, কারণ দাদি শুধুমাত্র সম্পত্তির অহংকারে, আমার দাদি শুধুমাত্র সয় সম্পত্তির এইসব অহংকার দেখায়া আমার দাদি আমার দাদারে মারছে, আমার বাপেরে মারছে, আমার মায়েরা পাগল বানায় রাখছে। সুতরাং এই সম্পত্তি আমি আর চাই না, এই সম্পত্তি আমাদের জন্য বিষ হয়ে দাঁড়াইছে, যার জন্য আমি এটা চাচ্ছিলাম। এবং যেদিন বাচ্চা হবে তার আগের দিন আমার বউর অবস্থা খুবই খারাপ, এবং তাকে কোনোভাবে আইসিইউতে নিচ্ছে, এখানে নিচ্ছে, ওইখানে নিচ্ছে, তাকে ঠিক করতে পারতেছে না। শেষ পর্যন্ত ডাক্তার আমারে বললো ঢাকায় নিয়ে যান। আমি তখন ঢাকায় নিব পরিকল্পনা করতেছি, দাদি আমার ওইখানে বাধা দিছে যে না, ঢাকা নেওয়া চলবে না, দাদি হসপিটাল আমার সাথে এরকম করতেছে। দাদির সাথে আর পারতেছি না, পারার পরে রাত্র প্রায় 11:30টার দিকে ডাক্তার তখন আমার বউ রুজিনা আক্তারকে মৃত বলে ঘোষণা করলো। 11:30 বাজে মৃত বলে ঘোষণা করলো, এবং আমি তখন রুজিনা মারা গেল 11:30, কিন্তু ডাক্তার বলতেছে যে পেটের যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা সম্ভবত জীবিত, এবং আপনারা অপেক্ষা করেন বাচ্চাটাকে কি করা যায়। আমার দাদি বলে বউ যেহেতু মারা গেছে, আমাদের নাতির প্রয়োজন, বাচ্চার প্রয়োজন নাই, আমরা এটারে বাড়িতে নিয়ে যাব। কিন্তু ডাক্তার বলে যে না, এভাবে তো আপনারা লাশ নিয়ে যেতে পারেন না, কারণ লাশের পেটে যে বাচ্চা আছে এই বাচ্চা এখনও জীবিত আছে। আমার দাদি বলে এই বাচ্চা আমাদের প্রয়োজন নাই, এই বাচ্চাকে আপনারা যেভাবে পারেন এভাবে মৃত বের করেন। ডাক্তার বলে যে না, একটা জীবিত মানুষকে আমরা কীভাবে মৃত বের করবো, আর এটা তো অলরেডি বাচ্চাটা এখনও আছে। ডাক্তার তখন আমার বউকে ভিতরে নিয়ে গেল যে না, বাচ্চা যদি পেটে আসে ওকে মারা যাবে না, বাচ্চাটা মারা যাবে না, ভিতরে নিয়ে গেল। আমার দাদি তো তখন বারবার তপসি পড়তেছে যাতে পেটের বাচ্চাটা মারা যায়, কিন্তু দাদির ওই দোয়া আল্লাহর দরবার সম্ভবত কবুল হলো না। পরের দিন ওই দিন রাত 11টা বাজে আমার বউ মারা যায়, এবং পরের দিন ফজরের আজানের পরে সকালবেলা আমি চারদিক থেকে ফজরের আজানের শব্দ শুনতেছি। ওই সময় ডাক্তার
অপারেশন থিয়েটার থেকে এসে বলতেছে আপনার একটা পুত্র সন্তান হয়েছে এবং আপনার বউ তো আগেই মারা গেছে, কিন্তু আপনার ছেলেটা সুস্থ আছে। এটা শোনার পরে তখন অবাক হয়ে গেলাম। আমি তখন একটা হাসি দিলাম, দাদি তখন কান্না শুরু করলো। আমার ওইখানেই আমার দাদিও, বাচ্চারাও সব কিছু। আমি এর পরের দিন সকালবেলা ভোরে 9টা বাজে মাদ্রাসার কমিটির লোকজনকে ডাকলাম। তা আমার দাদিও কিন্তু হসপিটালে, আমার বাচ্চা হসপিটালে, আমার মাও হসপিটালে, আমার বউ তো মৃতই। আমি সর্বপ্রথম গিয়েই আমার যে সয় সম্পত্তিগুলো ছিল, এগুলো সমস্ত সয় সম্পত্তি আমি এই মাদ্রাসা এবং এতিমখানায় মসজিদের নামে দান করে দিছি। দান করে দিয়ে আমি আবারও আসছে হসপিটালে, এসে আমার বউ এবং বাচ্চারা নিয়ে গেছি। নিয়ে গিয়া আমার বউরে মাটি দাফন কাফন সব কিছু করলাম। করার পরে আমার দাদি আমারে বলে, দেখ তোর বউ যেহেতু মারা গেছে, এখন আর এই জায়গায় সম্পত্তি নিয়ে ঝামেলা করার দরকার নাই, এগুলো যেমনি আছে এমনি থাকুক, এসব কিছু দিতে হবে না, কিছু করতে হবে না। হ্যাঁ বললাম, দাদি আমি তো সব দিয়েই আসছি। সব দিয়েই আমি আমার বউয়ের লাশ আনার জন্য হসপিটালে গেছি। ওই সময় কিন্তু আমার বউয়ের লাশের উপরে তারা ওষুধ, মানে অনেক ওষুধ দিয়ে রাখছিল, মেডিসিন দিয়ে রাখছিল, লাশ যাতে নষ্ট না হয়, কারণ পেটে তো তার বেবি ছিল, তখন পর্যন্ত মেডিসিন দেওয়া। আমার দাদি বলল, কি বললি তুই? আমি বললাম, হ্যাঁ আমি সয় সম্পত্তি সব দিয়ে দিছি এই সব মসজিদ মাদ্রাসার নামে। দাদি আমার বলে, আমার সম্পদকে? আমি বলি, তোমার সম্পদকে আমি জানি না, আমার বাবার যে সম্পদ ছিল আমি সবই আমার মসজিদ মাদ্রাসায় দিয়ে দিছি। এই দাদি তখন জমিনে যায় চিৎকার করতেছে, হায় আমার জায়গা, হায় আমার সম্পত্তি, আমার জায়গা, আমার সম্পত্তি, আমার রাজকীয় পরিবার, আমার সেই। এভাবে প্রায় 15 থেকে 16 দিনের মাথায় আমার মা তো হাফ মেন্টাল ছিল, আমার দাদি তখন পুরোপুরিভাবে পাগল হয়ে গেল। এবং পাগল হয়ে এমনভাবে গেছে যে আমার দাদি এমন পাগলামি করতো যে আমার দাদি গায়ে কোনো কাপড় রাখতো না, শুধু সয় সম্পত্তি সয় সম্পত্তি সয় সম্পত্তি করতে করতে প্রায় 3 বছর পর্যন্ত আমার দাদি বেঁচে ছিল। এবং 3 বছর পরে আমার দাদি এন্তেকাল করে, আমার দাদি মারা যায়। এবং আলহামদুলিল্লাহ এই বয়স পর্যন্ত আমার মা বেঁচে আছে। এবং আমার যে বড় মেয়েটা আছে, আমার বড় মেয়েটাকে বিয়ে দিয়েছি এবং বাকি মেয়েগুলো বড় হচ্ছে। আমি প্রত্যেকেই ইসলামিক লাইনে পড়াশোনা করাচ্ছি এবং আমার ছেলেটা এখনও অনেক ছোট। আমার অনেক স্বপ্ন আছে যে আমি আমার ছেলেকে, আমার ছেলের নাম শেখ জামিল, আমার নামের সাথে মিলে রাখছে। আমার স্বপ্ন আছে যে আমার জামিলকে আমি একজন বড় মাপের মাওলানা বানাবো এবং অনেক বড় মাওলানা বানাবো। আমাদের এলাকার সবাই আমার ছেলেটাকে অনেক ভালোবাসে, মাদ্রাসা লাইনে পড়াশোনা করাচ্ছি। আপন ভাই দোয়া করবেন। আমি এখন, আমাদের তেমন কোনো প্রপার্টি নেই, জায়গায় সম্পত্তি নেই, কিন্তু আমি আমার ওই মসজিদের পাশেই একটা মুদির দোকান দিয়েছি। মাদ্রাসার বাচ্চা, হুজুর সহ আশেপাশের লোকজন আমার দোকান থেকে বাজার নেয়, ওইটা দিয়ে আমি আমার জীবন চালাইতেছি, ভালোই চলতেছে। আমার মেয়েগুলো খুবই পর্দা করে, নামাজ পড়ে, রোজা রাখে, দিনের পথে চলে, খুবই ভালো। আমার ছেলেটাও ভালো, আমি এখন আলহামদুলিল্লাহ সুখে আছি। তবে সবশেষ আপনাকে শুধু একটা কথাই বলি, আমি যখন অগাধ সয় সম্পত্তির মালিক ছিলাম তখন শান্তি ছিল না। যখন আমাদের বিঘায় বিঘায় সম্পত্তি ছিল, আমাদের বিঘায় বিঘায় সম্পত্তি ছিল জমিনে, তখন আমাদের মনে শান্তি ছিল না। কিন্তু আজকে আমার একটা ছোট্ট মুদির দোকান, যে দোকান থেকে অল্প কিছু টাকা ইনকাম হয়, যে দিয়া আমি আমার বউ বাচ্চা আর মারে নিয়ে খুব কষ্ট করে বেঁচে আছি, কিন্তু তারপরেও আমরা সুখে আছি। আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শুধু একটা কথাই বলি, পৃথিবীতে সবচেয়ে বেশি টাকাওয়ালা মানুষগুলো অশান্তিতে থাকে আর কম টাকাওয়ালা মানুষগুলোই শান্তিতে থাকে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলা। আবার ভাই যদি মন চায় আপনি আমার এই কথাগুলো তুলে ধরতে পারেন, আপনি আপনার শ্রোতাদেরকে শোনাতে পারেন, আমি আপনাকে এই অনুমতি দিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রংপুরের ভাই শেখ জামাল হোসেনের জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুগণ, জামাল ভাইয়ের শেষ কথাটা আমার হৃদয় স্পর্শ করেছে যে এই দুনিয়াতে যাদের অনেক বেশি টাকা আছে তারা প্রকৃতপক্ষে সুখী নয়, কিন্তু যাদের টাকা কম আছে তারা দুনিয়াতে অনেক ভালো আছে। আমি এটা স্পষ্ট করে বলতে পারি যে কথাটা চন্দ্র সূর্যর মতোই সত্য একটা কথা। কারণ আপনার কাছে, আমার কাছে মনে হতে পারে একটা মানুষ 10 তলা বাড়িতে থাকে, BMW গাড়িতে চলাফেরা করে, তার 10-12 জন সিকিউরিটি আছে, সে জানি কতটা সুখী। কিন্তু আদত এই মানুষটা কিন্তু সুখী না। তার শুধু সুখটাই আমরা বাইরে থেকে দেখতেছি, কিন্তু সে যে ভিতরে কতটা দুঃখী আমরা এটা জানি না। অথচ আমরা মনে করি যে একজন রিক্সা ড্রাইভার, সে দিনরাত কতই না পরিশ্রম করে, তারপরও তার সন্তানের মুখে 3 বেলা ভাত সে তুলে দিতে পারে না, সে কতই না দুঃখী। কিন্তু বিশ্বাস করেন, সারাদিন রিক্সা চালিয়ে ক্লান্ত এই মানুষটা যখন তার বউকে বুকে জড়িয়ে ধরে ঘুমায়, তার সুন্দর একটা ঘুম আসে, খুব সুন্দর একটা ঘুম তার আসে।
কিন্তু বড় পয়সাওয়ালা শিল্পপতি রাতে ঘুমাইতে পারে না, ঘুমের ওষুধ খেলেও তার চোখে ঘুম আসে না। এটাই বাস্তবতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশায় আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।